আমাদের টপিকটা ছিল সিআরএস ভার্সেস সিআরএম, ডিকোডিং রেফারেন্স স্ট্যান্ডার্ড ইন ফার্মা। বেসিক্যালি এই টপিকটার উপর আমার কাছে অনেকেই অনেক রকম কোয়েশ্চেন করছেন, লাইক সিআরএস সিআরএস এর পরিবর্তে সিআরএম ইউজ করা যাবে কিনা ফার্মাতে। মানে খুব একটা এটা একটা মানে খুব মানে এখনকার বলা যায় যে খুব হট একটা কোয়েশ্চেন। মানে হট কোয়েশ্চেন এই কারণে বলতেছি, কারণ সিআরএসটা একটু কস্টলি। আমরা জানি যেহেতু এটা ফার্মাকপিয়া রেফারেন্স স্ট্যান্ডার্ড, তো এই জন্য এটা কস্টলি। তো যে কারণে ফার্মাসিউটিক্যাল কোম্পানি চাই যে সিআরএম ইউজ করার জন্য। তো সিআরএমটা কম্পারেটিভলি কস্ট কম। তো এখন কোয়েশ্চন হচ্ছে, এই সিআরএমটা আমরা ফার্মাসিউটিক্যাল অ্যানালাইসিসের ক্ষেত্রে ইউজ করতে পারবো কিনা, রেগুলেটরি অথরিটি এটা একসেপ্ট করবে কিনা, হ্যাঁ আমাদের রেগুলেটরি গাইডলাইন কি বলে। সো আজকের আমাদের ডিসকাশনে আমরা এই জিনিসগুলো একটু দেখব। আর সাথে সাথে অডিয়েন্সের প্রতি অনুরোধ হচ্ছে, আপনাদের যে কোয়েশ্চেনগুলো আছে সিআরএস ভার্সেস সিআরএম এর ইউজ নিয়ে আপনারা আপনাদের কোয়েশ্চেনগুলো আমাদের করতে পারেন। আমাদের চ্যাট বক্সে কোয়েশ্চেন করতে পারেন, অথবা আমাদের যে কিউএন এর ওখানে ওখানে কোয়েশ্চেন আপনি পোস্ট করতে পারেন। সো আমরা যখন প্রেজেন্টেশনের শেষে কোয়েশ্চেন এবং আনসার সেশনে যাব, তখন আমরা ওয়ান বাই ওয়ান কোয়েশ্চেনগুলো আমরা কভার করার চেষ্টা করব। আমাদের যদি টাইমে পসিবল না হয়, তাহলে এই কিউএন এর আনসারগুলো আমরা পরবর্তীতে আমাদের লিঙ্কডইনের যেই গ্রুপটা আছে সেখানে পোস্ট করে দিব। সো আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব আমাদের এই আম, আহ, এই সেশনটা কভার করা। আম, আমি চলে যাই আমাদের আসলে নেক্সট স্লাইডে। আমাদের স্পিকার হিসেবে আজকে যারা আছেন তাদের সাথে আমি পরিচয় করাই দিই। আমাদের সাথে আজকে আছেন মোহাম্মদ তাইফুজ্জামান। উনি সিনিয়র ম্যানেজার একমি ল্যাবরেটরিজ লিমিটেডে আর&ডিতে আছেন, আর&ডি অ্যানালিটিক্যালে আছেন। উনি অ্যারাউন্ড 15 ইয়ার্স ফার্মাসিউটিক্যালসে কাজ করতেছেন। ওনার এক্সপার্টাইজ হচ্ছে অ্যানালিটিক্যাল কিউবিডি, তারপর হচ্ছে মেথড ডেভেলপমেন্ট, ভ্যালিডেশন, স্টেবিলিটি এবং স্ট্রেস স্টাডিজ, রেগুলেটরি ডকুমেন্টেশন, এবং সর্বোপরি আমি যদি বলি যে কিউসি অ্যানালাইসিস, আর&ডির ডেভেলপমেন্ট, ভ্যালিডেশন, এইসব বিষয়ে তাইফুজ্জামানের বেশ এক্সপার্টাইজ আছে। সো আমি আশা করি আজকে অডিয়েন্সরা বেশ উপকৃত হবেন যে আমাদের সিআরএস এবং সিআরএম এর যে কনফিউশন গুলো আছে সেই কনফিউশন গুলো দূর করার ক্ষেত্রে তাইফুজ্জামান আমাদের আশা করি ইনসাইটফুল ইনফরমেশন আমাদেরকে দিবেন। এছাড়া আমাদের সাথে আছেন শারমিন আফরোজ। শারমিন আফরোজ আছেন রেডিয়ান ফার্মাসিউটিক্যালসে। অ্যাট দিস মোমেন্ট উনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার আর&ডি এআরডিতে আছেন। এর আগে উনি কিউসিতে ছিলেন। শারমিনও প্রায় 15 ইয়ার্স এক্সপেরিয়েন্স আছে ওনার। উনি কিউসি এবং আর&ডির অ্যানালিটিক্যাল পার্ট ছাড়াও ডেটা ইন্টিগ্রিটি, ল্যাব ম্যানেজমেন্ট, ইনস্ট্রুমেন্ট কোয়ালিফিকেশন, এইসব বিষয়ে ওনার হাইলি এক্সপেরিয়েন্স আছে। সো হোপফুলি আমাদের আজকের যে ডিসকাশন সিআরএস এবং সিআরএম, এখানে আমরা শারমিনের কাছ থেকে ইনসাইটফুল প্রেজেন্টেশন পাবো। ওকে, সো আমরা চলে যাই নেক্সট স্লাইডে। আপনারা আমাকে অনেকে হয়তো চেনেন, সো আমি আর নতুন করে কিছু বলছি না। আহ, আমি শর্টলি যেটা বললি সেটা হচ্ছে, অ্যাট দিস মোমেন্ট আমি C2C ফার্মাতে আছি অ্যাজ এ হেড অফ কোয়ালিটি অ্যাসুরেন্স। সো আমি যে কাজটা করছি এখন, লিঙ্কডইনে আমাদের একটা গ্রুপ আছে ফার্মা জিএমপি ফোরাম নামে। এই ফার্মা জিএমপি ফোরামের কাজটা হচ্ছে
ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশে ফার্মাসিউটিক্যালস প্রফেশনাল যারা আছেন তাদেরকে কানেক্ট করা এবং সবার মধ্যে নলেজ শেয়ার করা। কোনো ফার্মাসিউটিক্যালস রিলেটেড কোনো ইস্যুতে যদি আমরা কোনো ডিফিকাল্টিস ফেস করি, সেটা আমরা এই প্রফেশনাল কমিউনিটির মাধ্যমে নিজেরা যাতে সলভ করতে পারি। সো একটা নলেজ বেস ক্রিয়েট করার জন্য আমাদের এই ফার্মা জিএমপি ফোরাম। সো ফার্মা জিএমপি ফোরামের এই একটা ইনিশিয়েটিভ হচ্ছে এই ফার্মাটক ওয়েবিনার। সো এই ওয়েবিনারের মাধ্যমে আমরা ডিফারেন্ট টপিক ওয়ান বাই ওয়ান কভার করব। সো প্রিভিয়াসলি আমাদের একটা টপিক ছিল ক্লিনিং ভ্যালিডেশন। সো এরপর আজকে আমরা কভার করতেছি এই টপিকটা, সিআরএস ভার্সেস সিআরএম। হোপফুলি নেক্সট আমরা যেই ওয়েবিনার গুলো অ্যারেঞ্জ করবো অ্যাজ এ ফার্মাটক, ওখানে আমরা ডিফারেন্ট টপিক গুলো কভার করবো। সো আপনারা আপনাদের টপিক প্রপোজ করতে পারেন আমাদের চ্যাট বক্সে এবং কমেন্ট সেকশনে। আপনাদের যদি কোনো টপিক থাকে যেগুলো আপনারা নেক্সট ওয়েবিনারে আমাদের কাছ থেকে এক্সপেক্ট করতেছেন, তো সেগুলো আপনারা লিখতে পারেন। ওকে, এছাড়া আমাদের লিঙ্কডইনের যে ফার্মা জিএমপি ফোরাম আছে, ওখানে আপনারা জয়েন করতে পারেন যারা অলরেডি এখনো জয়েন করেন নাই। সো আমরা তাহলে কানেক্টেড থাকতে পারবো আর কি। ওকে, সো আমি আর দেরি না করে আমরা আসলে আমাদের স্লাইডে চলে যাই। আমি এখন শারমিন আফরোজকে ইনভাইট করব আমাদের আজকের। রায়হান ভাইয়ের ইন্ট্রোডাকশনে আর দিয়ে একটা পয়েন্ট অ্যাড করতে চাই। হ্যাঁ হ্যাঁ, শিওর। রায়হান ভাই কিন্তু ডাটা ইন্টিগ্রিটির উপরে খুবই এক্সপার্ট এবং রিস্ক অ্যাসেসমেন্ট, বিশেষ করে ডাটা ইন্টিগ্রিটি রিস্ক অ্যাসেসমেন্টের উপরে ভাইয়ার বই আছে এবং সবসময় রাইটিং গুলো দেখি। আর ভাইয়ার এর আগে নোভার্টিস এবং স্কয়ারে ডাটা ইন্টিগ্রিটি এবং অন্যান্য জিএমপি অ্যাসপেক্টের উপরে খুব ভালো ভালো কাজ আছে, যেটা আমি অনেকদিন থেকেই ফলো করি। থ্যাংক ইউ শারমিন। থ্যাংক ইউ ফর ইউর ইন্ট্রোডাকশন। সো আমি শারমিনকে ইনভাইট করব আজকের আমাদের স্লাইড স্টার্ট করার জন্য। শারমিন, প্লিজ। থ্যাংক ইউ। ফার্স্ট অফ অল ফার্মা জিএমপি ফোরামকে ধন্যবাদ জানাই যেরকম একটা প্ল্যাটফর্ম করার জন্য, বিশেষ করে বাংলাদেশিদের জন্য, যে আমরা কিন্তু আজকে কথা বলছি বাংলায়, যাতে সবার একটু বুঝতে সুবিধা হয়। কারণ অনেক সময় হয় কি যে আমরা কথা বলছি বা ওয়েবিনার কন্ডাক্ট করছি, পড়ছি, শুনছি, কিন্তু কে কতটুকু ক্যাচ করছে ওটা কিন্তু বোঝা যায় না। আর এভাবে আমরা যদি বাংলায় আমরা ওয়েবিনার কন্ডাক্ট করি, প্লাস কোশ্চেন অ্যান্সার সেশনও যদি আমাদের বাংলায় হয়, আমার মনে হয় এটা অডিয়েন্স এঙ্গেজমেন্ট এবং একটা আন্ডারস্ট্যান্ডিং এর জন্য খুব ভালো হবে। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকের আমাদের ওয়েবিনারের টপিকস হচ্ছে সার্টিফাইড রেফারেন্স স্ট্যান্ডার্ডস, সিআরএস। সিআরএস এর আমি যদি হঠাৎ করে কোশ্চেন করি যে সিআরএস বলতে আসলে আমরা কি বুঝি, সিআরএস বলতে অনেকে বোঝে, অনেকে বলে যে কম্পেন্ডিয়াল রেফারেন্স স্ট্যান্ডার্ড অর সাবস্টেন্স, দেন বলে কেমিক্যাল রেফারেন্স স্ট্যান্ডার্ডস। তো ইউএসপি তে যেটা বলে ইউএসপি আরএস, এন্ড বিপি এবং ইপি তে বলে সিআরএস, এবং ওটা হচ্ছে কেমিক্যাল রেফারেন্স স্ট্যান্ডার্ডস। কারণ কেমিক্যাল রেফারেন্স স্ট্যান্ডার্ড ছাড়াও তো অনেক ধরনের স্ট্যান্ডার্ডস হয়, লাইক পলিস্টিরিন ফিল্ম হয়, এই টাইপের। তো এটার জন্য আমরা সিআরএস বলতে বোঝাচ্ছি কম্পেন্ডিয়াল রেফারেন্স স্ট্যান্ডার্ডস, সার্টিফাইড রেফারেন্স স্ট্যান্ডার্ড এন্ড কেমিক্যাল রেফারেন্স স্ট্যান্ডার্ড। তো আমরা বাই ডেফিনেশন বলি যেটা রেফারেন্স সাবস্টেন্স অফিসিয়ালি সাপ্লাইড বাই ফার্মাকোপিয়াস, ইউএসপি, ইপি, বিপি, আইপি। এই ফার্মাকোপিয়া থেকে যে আমরা স্ট্যান্ডার্ড গুলো আমাদেরকে প্রোভাইড করে সেগুলোকে আমরা বলি সিআরএস। এটা হচ্ছে প্রাইমারি স্ট্যান্ডার্ড এবং যেটার উপর আমরা হাইয়েস্ট কনফিডেন্স আমাদের আসে যে এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি পিউরিটির দিক থেকে। তো এটা হচ্ছে সার্টিফিকেশন। এখানে একটা মজার ব্যাপার আমি শেয়ার করি যে ইউএসপি তে কিন্তু আমরা সবসময় সার্টিফিকেট ডাউনলোড করি, কারণ এটা খুব ভালোভাবে ট্রেসেবল। তো এইখানে কিন্তু আমরা ওখানে কিন্তু সার্টিফিকেট অফ অ্যানালাইসিস পাই না, আমরা পাই ইউএসপি সার্টিফিকেট। সার্টিফিকেট অফ অ্যানালাইসিস বলতে বোঝায় লাইক যেটাতে আইডেন্টিফিকেশন ভ্যালু থাকবে, ময়েশ্চার কন্টেন্ট, এলওডি থাকবে, সব টেস্টিং রেজাল্টস গুলো থাকবে, কিন্তু আমরা ইউএসপি তে ইউএসপি সার্টিফিকেটস পাই।
কারণ এখানে ইউএসপি থেকে ডিক্লেয়ার করা যে আপন রিকোয়েস্টও তারা এটা তাদের কনফিডেন্সিয়াল ইনফরমেশন, তারা এটা শেয়ার করবে না, তারা যেটা স্টোরেজ কন্ডিশন এবং তার পটেন্সিটা ডিক্লেয়ার করা থাকে। এবং ইউএসপির জন্য কিন্তু একটা খুব সুন্দর একটা মোবাইল অ্যাপস আছে, সেটা হচ্ছে ইউএসপি স্ট্যান্ডার্ড। ওইখানে আমরা কোন স্ট্যান্ডার্ড আসছে এটা অ্যাভেলেবিলিটিও চেক করতে পারি। So CRS, Certified for Identity, Purity and Potency, used for assay, impurity determination and calibration. একই ধরনের স্ট্যান্ডার্ড লাইক ক্যাফেন স্ট্যান্ডার্ড আমরা কিন্তু বিভিন্ন নামে পাই, ক্যাফে, সিআরএস এবং সিআরএম বিভিন্ন নামে পাই, কিন্তু আমরা হচ্ছে সিআরএস যেটা অ্যাসের জন্য এবং ইম্পিউরিটি ডিটারমিনেশন ক্যালিব্রেশনের জন্য আমাদের ফার্স্ট চয়েস হচ্ছে, ফার্স্ট রিকোয়ারমেন্ট হচ্ছে সিআরএস, সার্টিফাইড রেফারেন্স স্ট্যান্ডার্ড বা কেমিক্যাল রেফারেন্স স্ট্যান্ডার্ড। এটার এক্সাম্পল হিসেবে যে আমাদের যে কম্পেন্ডিয়াগুলো অ্যাভেলেবল আছে সেটা যেরকম ইউএসপিআরএস, ইপিসিআরএস, বিপিসিআরএস, এখানে কিন্তু ইউএসপিআরএস বলছি, ইএসপিসিআরএস বলছি না, কারণ ইএসপি এভাবে ডিফাইন করেছে। আর বিপি ওরা এখানে বলছে কেমিক্যাল রেফারেন্স স্ট্যান্ডার্ড, এই জন্য আমরা ইপি এবং বিপি কে বলছি সিআরএস। নেক্সট স্লাইড প্লিজ। এখন আমরা সিআরএম নিয়ে কথা বলি। সার্টিফাইড রেফারেন্স ম্যাটেরিয়ালটা কি? আইসোর খুব পপুলার দুইটা ইয়ে আছে, যেরকম হচ্ছে 17034 and 17025। জি, টেস্টিং ল্যাবরেটরির জন্য 17024 এবং 17034 যেটা হচ্ছে যারা ম্যাটেরিয়াল রেফারেন্স ম্যাটেরিয়াল বা ম্যানুফ্যাকচার করে তাদের জন্য। তো এখানে ম্যাটেরিয়াল ক্যারেক্টারাইজেশনের উপরে একটা সিরিজ অফ গাইডলাইন আছে। তো এখানে আমরা মেট্রোলজিক্যালি যেটা ভ্যালুড প্রসিডিউর আছে ওখানে যেটা ডিসক্রাইব করা আছে সেই অনুযায়ী যেই স্ট্যান্ডার্ড গুলা ক্যারেক্টারাইজড করা ওদের রিকোয়ারমেন্ট মেনে সেগুলোকে আমরা বলছি সিআরএ, সার্টিফাইড রেফারেন্স ম্যাটেরিয়ালস। এবং এই সার্টিফাইড রেফারেন্স গুলো ট্রেসেবল হতে হবে, যেটা হচ্ছে এনআইএসটি ট্রেসেবল হতে হবে, ইআরএম বা এনপিএল, এটা হচ্ছে মেট্রোলজিক্যাল ইনস্টিটিউট ইউএসএ এর, ইউরোপিয়ান এবং ইউকে, এটা হচ্ছে সার্টিফিকেশন, যেসব সার্টিফিকেশন বডিজ আছে সেগুলোতে সেটা ট্রেসেবল হতে হবে। এবং সেটা অ্যাকম্পানিড বাই কোয়া সার্টিফিকেট অফ অ্যানালাইসিস প্রোভাইড করবে, যেখানে ট্রেসিবিলিটি এবং আনসার্টেনিটি মেনশন করা থাকবে। সো এখানে আমি একটা ব্যাপার বলি যে অনেক সময় আমরা কিন্তু সাপ্লায়ারের কাছ থেকে স্ট্যান্ডার্ড নেই, আমরা কিন্তু বুঝি না যে কোন সাপ্লায়ারের কাছ থেকে আমরা নিব, তাদের কি ধরনের রিকোয়ারমেন্ট আমরা থাকবে, তাদের কি ধরনের সার্টিফিকেশন আমরা চাইবো। তো এইটা এই যে আইএসও 17034 এটা কিন্তু সার্টিফিকেটের নিচে লেখা থাকবে যে এটা আইএসও 17034, আইএসও 17025 এটা সার্টিফাইড। যেই অর্গানাইজেশন গুলো এটা সার্টিফাইড, আমরা ভ্যালিড প্রসিডিউর যারা ফলো করেছে তাদের কাছ থেকেই আমরা এই সিআরএমটা পারচেস করব। নেক্সট স্লাইড প্লিজ। সো সিআরএস কিউসি অ্যানালাইসিসের জন্য, কোয়ালিটি কন্ট্রোল অ্যানালাইসিসের জন্য বা টেস্টিং এর জন্য কেন ইম্পর্টেন্ট? First of all, it's important for its traceability. এটা ট্রেসেবিলিটি আমরা কি বলি, কিন্তু ডাটা ইন্টিগ্রিটির একটা পার্ট। হ্যাঁ, কারণ যেটা ট্রেসেবল না সেটা কিন্তু সেটার অথেন্টিসিটি নিয়েও কোশ্চেন আসবে। তো ট্রেসেবিলিটির জন্য আমরা ইউএসপি স্ট্যান্ডার্ডস এবং ইপি স্ট্যান্ডার্ড, এটা তো আমরা খুব সহজেই ক্যাটালগ নাম্বার দিলে আমরা অনলাইন থেকে এটা ট্রেসেবিলিটি সার্টিফিকেট বের করতে পারি, এটা সার্টিফিকেট অফ অ্যানালাইসিস বের করতে পারি। তো এটা ট্রেসেবল মানে হচ্ছে গ্লোবালি এটা রিকগনাইজড। এটার যখন আমরা টেস্টিং হবে তখন এটার ওয়ার্ল্ড ওয়াইড একটা কনসিস্টেন্সি থাকবে, গ্লোবাল কনসিস্টেন্সি ইন ড্রাগ টেস্টিং থাকবে। তো এটা সিআরএসটা সবচেয়ে বেশি ট্রেসেবল এবং ওয়েল অ্যাকসেপ্টেড। অ্যানালিটিক্যাল অ্যাকুরেসি থাকবে, রিলায়েবল এবং রিপ্রোডিউসেবল হবে, রেগুলেটরি কমপ্লায়েন্স, রেগুলেটরি যে রিকোয়ারমেন্ট আছে অ্যাসে পিউরিটি অ্যানালাইসিসের জন্য সিআরএস আমরা ইউজ করি টেস্টিং এ, সেটার উপরে মোর কনফিডেন্স আসবে এবং ফাউন্ডেশন ফর ডাব্লিউএস।
আই মিন ওয়ার্কিং স্ট্যান্ডার্ডস আমরা সিআরএস দিয়ে ইউএসপি সিআরএস বা ইপি সিআরএস দিয়ে আমরা ওয়ার্কিং স্ট্যান্ডার্ড বানাই। তো এটা হচ্ছে ফাউন্ডেশন। আমার যদি সিআরএসটা অথেন্টিক হয়, ট্রেসেবল হয়, তাহলে এটা একটা গুড ফাউন্ডেশন ফর ওয়ার্কিং স্ট্যান্ডার্ডস। আমরা আমরা যদি সিআরএস ইউজ করি তাহলে একটা আমাদের রেজাল্টে একটা কনসিস্টেন্সি পাবো। So this is the main point. These are the main points. Next slide, please. এখানে আমরা একটা পিরামিডের মতো দেখানোর চেষ্টা করেছি যে সিআরএম প্রাইমারি নাকি সেকেন্ডারি স্ট্যান্ডার্ড, সিআরএস টা কি ধরনের স্ট্যান্ডার্ড, ডাব্লিউএস টা কি ধরনের স্ট্যান্ডার্ড, কারণ there are lots of terms like analytical standards. Here it is CRS, or you can find CRS also like chemical reference standard, chemical reference substance. অনেক ধরনের ডেফিনেশনই আছে। তো সিআরএস হচ্ছে যেটা বললাম যে ফার্মাকোপিয়াতে যে সিআরএস গুলো ডিক্লেয়ার করতেছে প্রাইমারি স্ট্যান্ডার্ডস। প্রাইমারি স্ট্যান্ডার্ড বলতে আমরা বুঝি যেটা মাস ব্যালেন্সের মাধ্যমে পটেন্সি বা অ্যাসে ডিটারমিনেশন করা হয়। এখানে কোনো কম্পারিজন লাগছে না। সিআরএম এর ক্ষেত্রে সিআরএম এর ক্ষেত্রে যেটা এটা প্রাইমারি বা সেকেন্ডারি হতে পারে এবং সেটা ক্যারেক্টারাইজড করা হতে পারে, যেরকম একটা কম্পারিজনের মাধ্যমে, যে সিআরএস এর সাথে কম্পারিজনের মাধ্যমে আমরা সিআরএমটা বানাচ্ছি। তো এটা হচ্ছে মোস্টলি সিআরএমটা সেকেন্ডারি স্ট্যান্ডার্ড হয় এবং সিআরএস টা প্রাইমারি স্ট্যান্ডার্ড আমরা জানি। আর ওয়ার্কিং স্ট্যান্ডার্ড এটা আমরা ওয়ার্ডলি ইউজ করি, এই টার্মটা। ওয়ার্কিং স্ট্যান্ডার্ড ইজ এ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড standardized against CRS or CRM. Next slide, please. So এখানে আমরা ওয়ার্কিং স্ট্যান্ডার্ডটা কিভাবে বানাবো, প্রিপারেশন পদ্ধতিটা আমরা একটু বলেছি। তো প্রথমে হচ্ছে আমাদেরকে সুইটেবল ক্যান্ডিডেট নির্বাচন করতে হবে যে কোন ম্যাটেরিয়ালটা নিয়ে আমরা ওয়ার্কিং স্ট্যান্ডার্ড বানাবো। এখানে ইউএসপিরও গাইডলাইন আছে। ইউএসপির একটা গাইডলাইন আছে যেখানে প্রকিউরমেন্ট অফ ক্যান্ডিডেট ম্যাটেরিয়ালস এর কিছু রিকোয়ারমেন্ট ওরা দিয়ে দিয়েছে, যেরকম ও কোয়ান্টিটেটিভ অ্যানালাইসিস এর ক্ষেত্রে 99.5 পিউরিটি হতে হবে, কোয়ালিটেটিভ এর ক্ষেত্রে 98% অ্যাবাভ হতে হবে, এবং যদি আইডেন্টিফিকেশন রেজলিউশন হয় সেটার ক্ষেত্রে 95% অ্যাবাভ হতে হবে। এরকম কিছু ক্যান্ডিডেট সেট করতে হবে। মানে ওভারঅল ওয়ার্কিং স্ট্যান্ডার্ড ম্যানেজমেন্টের জন্য ফার্স্ট অফ অল একটা এসওপি থাকবে। সেই এসওপিতে পুরো প্রসিডিউরটা ডিক্লেয়ার করা থাকবে যে কিভাবে আমরা কোন ম্যাটেরিয়াল গুলোকে সিলেক্ট করব। তো এখানে প্রথমে বলা হচ্ছে সিলেক্ট ওয়েল ক্যারেক্টারাইজড ব্যাচ অফ এপিআই, যেটা হচ্ছে হাই পিউরিটি এবং লো ময়েশ্চার কন্টেন্ট। আমরা একটা হাই পিওর ব্যাচ সিলেক্ট করব ফর ওয়ার্কিং স্ট্যান্ডার্ড। কনফার্ম আইডেন্টিটি বাই ইউভি অর আইআর। তারপর আমরা আইডেন্টিটি টেস্ট করব। এখানে আমরা যেটা এসওপি ফলো করব ওয়ার্কিং স্ট্যান্ডার্ড প্রিপারেশনের জন্য। তারপর আমরা অ্যাসে ডিটারমাইন করব। এখানে সাধারণত ডাবল অ্যানালিস্ট ইউজ করা হয়, ডাবল স্যাম্পল ইউজ করা হয়, কারণ এখানে ইউএসপি তে যখন স্ট্যান্ডার্ড বানায় তখন ওরা কিন্তু বেশ কয়েকটা ল্যাবে টেস্ট করে এবং তাদের মধ্যে একটা কম্পারিজন করে ফাইনালি তার পটেন্সিটা বা অ্যাসে রেজাল্টটা ডিক্লেয়ার হয়। দেন আমরা হচ্ছে ময়েশ্চার কেফ করব অথবা এলওডি করব, ময়েশ্চার ডিটারমিনেশন করব, দেন সেটার ভিত্তিতে আমরা পটেন্সিটা অ্যাডজাস্ট করব। লেবেলিংটা খুব ইম্পর্টেন্ট, কারণ এখানে লেবেলিং এ ম্যাটেরিয়াল ইনফরমেশন, এখানে আইএসও গাইডলাইনে কিন্তু বলা আছে যে একটা লেভেলে কি কি ইনফরমেশন থাকতে হবে। নেম থাকতে হবে, পটেন্সি থাকতে হবে, ডেট অফ প্রিপারেশন থাকতে হবে, ভ্যালিডিটি পিরিয়ড। তো এখানে বেস্ট প্র্যাকটিসটা হচ্ছে যে আমার পুরা ইয়ারের জন্য ওয়ার্কিং স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে আমি 12টা বানিয়ে নিলাম, সেটার আমার ভ্যালিডিটি থাকলো একটা, এবং এটা একটা রিটেস্ট প্রসিডিউরের মধ্যে আনতে হবে এবং সবকিছু কিন্তু রেকর্ড করতে হবে যে আমার এটা 1 of 12 2 of 12 এরকম করে রেকর্ড করতে হবে।
দেন স্টোরেজ এবং মনিটরিং এর ক্ষেত্রেও এখানে স্টোরেজ মেনশন করতে হবে। ইউএসপি স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে আমরা কিন্তু লিখে দেখি যে স্টোর ইন এ রেফ্রিজারেটর, স্টোর ইন এ ফ্রিজার, এরকম করে স্টোরেজ যেই অপশনটুকু দিয়ে দিতে হবে এখানে, যে আমরা কি এটা লাইট প্রোটেক্টেড থাকবে নাকি ফ্রিজারে থাকবে নাকি রেফ্রিজারেটর থাকবে, এবং ফাইনালি এটা অ্যাপ্রুভড হতে হবে বাই কিসি হেড অর কি হেড, এবং ফাইনালি যেটা ওয়ার্কিং স্ট্যান্ডার্ড রেজিস্টার মেনটেন করতে হবে, এবং সার্টিফিকেট অফ অ্যানালাইসিস ফাইল আপ করতে হবে। তো এখানে এই অংশটুকুর উপরে আমরা যে কোশ্চেন আছে আপনারা চাইলে এখানে চ্যাট বা কিউএ অংশটুকুতে আপনার কোশ্চেন গুলো লিখতে পারেন। আমরা এই ওয়েবিনারের শেষে আমরা এটা অ্যান্সার করার চেষ্টা করব। থ্যাংক ইউ শারমিন। আমরা এখন চলে যাই তাইফুজ্জামানের কাছে। তাইফুজ্জামান, আমি ইনভাইট করব আপনাকে নেক্সট স্লাইড প্রেজেন্ট করার জন্য। থ্যাংক ইউ রায়হান ভাই এবং শারমিন। রায়হান ভাইকে স্পেশালি থ্যাঙ্কস, মানে আপনার এই প্ল্যাটফর্মটার জন্য। যে আমরাও আসলে একটা ভিতর থেকে ফিল করতেছিলাম, পার্টিকুলারলি যদি একমির কথা বলি, আমরা নিজেদের মধ্যে অনেকগুলো হচ্ছে সেলফ ডেভেলপমেন্ট প্রোগ্রাম আসলে অ্যারেঞ্জ করি নিয়মিত, বাট এই পর্যায়ে মনে হচ্ছিল যে আমরা একটা আসলে পেরিফেরির মধ্যে কনফাইন্ড হয়েছি, আমাদেরকে আর একটু এক্সপ্লোর ভাই করা আপনার উচিত। ভয়েসটা একটু লো আসতেছে। ওকে, সরি। ভয়েসটা লো আমাদেরকে আরেকটু হচ্ছে এক্সপ্লোর করা উচিত, এবং আদার ইন্ডাস্ট্রি কলিগস যারা আছে তাদেরকে আসলে একটু কানেক্ট করা উচিত। কারণ এইখানে এক একটা ইন্ডাস্ট্রিতে আসলে এক এক ধরনের ডোজেস ফর্ম, ডিফারেন্ট মার্কেট ডাইনামিক্স নিয়ে ডিল করতেছে আসলে। সো এবং বিভিন্ন এক্সপার্ট কাজ করতেছে, তো তাদের থেকে আমরা যদি এই এক্সচেঞ্জটা আসলে থাকে তাহলে আসলে একটা মিউচুয়াল ডেভেলপমেন্টটা হয়, যেটা পার্টিকুলারলি আমি ইন্ডিয়ানদের মধ্যে খুব একটা দেখেছি, বাট আমাদের মধ্যে এই কালচারটা ছিল না। তো রায়হান ভাই, আপনি আসলে যে কাজটা করেছেন, আসলে আপনি আহ, আজকে এখানে 34 ক্যান্ডিডেট মনে হচ্ছে, বাট এটা আমার কাছে অনেক বড় কিছু। কারণ উই 34 ফ্রম ডিফারেন্ট অর্গানাইজেশন, আমরা একটা হারমোনি বা সমন্বয়ের দিকে যাচ্ছি, একটা একসাথে ডেভেলপমেন্ট করার যে মিউচুয়াল মানে ডিজায়ার, সেদিকে যাচ্ছি। এটা আসলেই ভালো কিছু। তো আমরা এখন আমার পার্টটুকু শুরু করব। তো শারমিন অলরেডি সিআরএস এবং সিআরএম যেটা, সেটার বেসিক যে প্রপার্টিজ গুলো বা রিকোয়ারমেন্ট গুলো সেটা অলরেডি এক্সপ্লেইন করেছে খুবই সুন্দরভাবে। তো এখন কি আমার মনে হচ্ছে যে ভার্সেস যখনই থাকে তখনই একটা মনে হয় যে ফাইটিং বা মারামারির ইস্যু থাকে। হাউবার, এম আই অডিয়েবল ক্লিয়ারলি? ক্লিয়ার। হ্যাঁ, শুনতে পাচ্ছি ওকে। সুন্দর। তো শারমিন, আমরা কি মারামারি করব সিআরএস আর সিআরএম দুইটা টিমে ভাগ করে, নাকি হচ্ছে দেখবো একটু যে আসলে কার কি ক্যারেক্টারিস্টিক? তো আমরা একটু হ্যাঁ, দেখি, দেখা তাই যাক, না? মানে দেখি আমরা কে জিতে আর কি। দেখি মারামারি কে চলুক। জিতে। হ্যাঁ, কার পাওয়ারটা বেশি, এবং হচ্ছে কে কাকে কোথায় প্রয়োজন, হ্যাঁ, কে কাকে রিপ্লেস করতেছে, এটাও আমরা একটু দেখি। তো এতক্ষণের আলোচনা যেটা বুঝলাম, সিআরএস যেটা হচ্ছে সেটা হচ্ছে কম্পেন্ডিয়াল অথরিটি, বেসিক্যালি তারা সিআরএস টাকে হচ্ছে প্রডিউস এবং মার্কেটিং করতেছে, এবং এইখানে যে ব্যবহারটা যেটা হচ্ছে সেটা মোস্টলি ফর দ্য কম্পেন্ডিয়াল মেথডস। তো যখনই একটা ফার্মাকোপিয়াল অথরিটি একটা মনোগ্রাফ তারা হচ্ছে ইন্ট্রোডিউস করার চিন্তা করে, সেটা কিন্তু অল ওভার সার্টেন তারা কিন্তু ওয়ান ডেতে সেটা করে না, সেটা একটা দীর্ঘ প্রক্রিয়ার মধ্যে দিয়ে তারা যায়। তারা প্রথমে একটা ড্রাফট পাবলিকেশন করে, এবং সেখানে সেটার সাপোর্টিভ কলাম এবং সাপোর্টিভ স্ট্যান্ডার্ডস সেগুলো তারা অ্যাভেলেবেল করে, এবং ইন্ডাস্ট্রি থেকে রেগুলেটরি অথরিটি, একাডেমিয়া, বিভিন্ন অর্গানাইজেশন থেকে তারা হচ্ছে কমেন্ট এক্সপেক্ট করে, এবং তারপরে ফাইনালি সেই মনোগ্রাফটা অফিসিয়াল হয়। তো আহ, সেজন্য তারা পরবর্তীতে এক্সপেক্ট করে whenever the monograph is being official, তখন যে তারা স্ট্যান্ডার্ডটা, তারা সেই অফিসিয়াল ফার্মাকোপিয়াল স্ট্যান্ডার্ডটা তারা ইউজ করবে। তো যেমন এর আগে আমি সিলি একটা কোশ্চেন করেছিলাম, ইউএসপি কে লিখেছিলাম যে আমি যদি তোমার এখানে সেম মলিকুলের বিপি সিআরএস ইউজ করি, whether it is acceptable। তো তখন আসলে কোশ্চেনটা ডিরেক্টলি হচ্ছে অনেক সময়
ইয়েস নোর মাঝামাঝি আর কি, যে ইট শুড বি ইকুইভ্যালেন্ট টু দ্য টেস্ট অফ ইউএসপি, মানে ইউএসপি মনোগ্রাফ অনুযায়ী সেটাকে কোয়ালিফাই করতে হবে এবং হচ্ছে ইকুইভ্যালেন্সি শো করতে হবে। এখানেও কিন্তু যদি কিন্তু আছে, আমরা অনেক সময় ইউএসপি সিআরএস অ্যাভেলেবল, আমরা অ্যাভেলেবল না, সেখানে ইউএসপি মেথডে ইউপিসিআরএস ইউজ করার চেষ্টা করতেছি, বাট এখানেও কিন্তু কমপ্লায়েন্সের কিছু ইস্যুজ আছে, যেটা আসলে পার্টিকুলার রিভিউয়ারের রিভিউ থটের উপরে নির্ভর করে যে সে কিভাবে এটা অ্যাকসেপ্ট করতেছে। আচ্ছা, সিআরএম যেটা বলি, সিআরএম হচ্ছে বেসিক্যালি বানাচ্ছে নন ফার্মাকোপিয়াল অথরিটি, যদি আমরা বলি রেগুলেটরি বডি অনেক সময় বানায়, এবং মোস্টলি ইট ওয়াজ ম্যানুফ্যাকচার্ড বাই দ্য মেট্রোলজিক্যাল অর্গানাইজেশন, যদি বলি এএসটিএম আছে, এনআইএসটি আছে, তারপরে আরো এফডিএ থেকে কিছু করে, এবং ডাব্লিউএইচও একটা স্পেশাল কনসিডারেশন দিয়েছে রেগুলেটরি, লোকাল রেগুলেটরি অথরিটির ক্ষেত্রে, তারাও ইচ্ছা করলে এটা বানাতে পারবে। আমাদের ডিটিএল ল্যাবরেটরি ইচ্ছা করলে তারা কিন্তু হচ্ছে সিআরএম প্রডিউস করতে পারে। তারা কিন্তু এখন ম্যাচিউরিটি স্টেজের দিকে যাচ্ছে, মোস্ট প্রবাবলি ইট ওয়াজ ম্যাচিউরিটি স্টেজ 3, 4-এ যখন যাবে তখন দেখবেন যে অনেক স্ট্যান্ডার্ড আমরা সিআরএম স্ট্যান্ডার্ড ডিটিএল থেকেও পেতে যাচ্ছি। So could you please go for next slide? So next আমরা যদি কথা বলি ক্যারেক্টারাইজেশন, অ্যাকচুয়ালি আমার মেন ফোকাসটাও থাকবে এই স্লাইডের জন্য। তো যে ক্যারেক্টারাইজেশনটা আসলে কি হচ্ছে এবং ওয়েল ক্যারেক্টারাইজড যখন হচ্ছে না, তখন আমাদের কি কি আসলে কনসিকুয়েন্সেস ফেস করতে হচ্ছে ইন আওয়ার প্র্যাকটিক্যাল লাইফ। তো ফার্স্টেই আমি যদি বলি যে ক্যারেক্টারাইজেশনটা কি, তো আমি যদি একজন ব্যক্তির আসলে পরিচয় বা কিছু আইডেন্টিটি নিয়ে কাজ করি, প্রথমে আমার আসবে হচ্ছে ধরেন ব্যক্তির নাম কি, ব্যক্তির বাড়ি কোথায়, কোন রোডে কোন পাড়ায়, তার লোকেশন, এই জিনিসগুলো আমরা বিভিন্ন ভাবে দেখি। তো যদি বলি আমার নামের কথাই বলিস, মোহাম্মদ তাইফুজ্জামান, আচ্ছা এটা দিয়ে আমি শুধু একটা আইডেন্টিটি পাচ্ছি। যদি বলি সে একনিতে আছে, তো সো আমার জন্য আরো ইজি হয়ে যায়। তারপরে আমি বললাম এক্সমির আর&ডি তে আছে। তারপরে আমার যদি ডেজিগনেশনটা আসে, আমার একটা এমপ্লয়ি আইডি আছে। তো সামগ্রিকভাবে যখন অনেকগুলো আইডি আমার সাথে একসাথে হবে, তখন আমার কিন্তু একটা পূর্ণাঙ্গ পরিচয় আমাদের ওখানে এক্সপ্লোর হবে। তেমনি ভাবে কোনো একটা কেমিক্যালের যদি আমি ক্যারেক্টারাইজেশন বা আইডেন্টিফিকেশন নিয়ে কথা বলি, ফার্স্ট ফেজেই আসে তার মলিকুলার স্ট্রাকচারটা কেমন, মলিকুলার ওয়েটটা কত, সে তার প্রবাবল স্পেকট্রা গুলো যেমন হচ্ছে এফটিআইআর স্পেকট্রা কেমন, এখন আমরা অনেকে এনআইআর ইউজ করতেছি, তারপরে হচ্ছে রামান স্পেকট্রা ইউজ করতেছি, এগুলোর ক্ষেত্রে সে কেমন ক্যারেক্টারিস্টিক শো করে, এবং হচ্ছে পিউরিটির যে জায়গাটা, মোস্টলি পিউরিটিটা ক্রোমাটোগ্রাফিক পিউরিটি আমরা ইউজ করতেছি। এখানে পিউরিটি এবং পটেন্সি এই দুইটা টার্ম কিন্তু আবিট ডিফারেন্ট। পিউরিটি জিনিসটা অনেকটা মাস ব্যালেন্স থেকে আসতেছে, পটেন্সি জিনিসটা আমরা কোনো একটা নন স্ট্যান্ডার্ডের সাপেক্ষে যখন আরেকটা স্ট্যান্ডার্ডকে হচ্ছে পোটেন্সি, মানে যখন অ্যাসেটা করতেছি সেটাকে আমরা পোটেন্সি বলতেছি। সো ফিজিকো কেমিক্যাল প্রপার্টিস বিভিন্ন ধরনের লাগে, যেমন টিজিএ, এক্সআরডি। তো আমি ওয়ান বাই ওয়ান যাবো। তো ফার্স্ট অফ অল আমি আমি প্রথমে যেটা বলতেছিলাম যে আমি নিজেকে হচ্ছে আইডেন্টিফাই করতে চাচ্ছি। তো শুরুতে আমরা হচ্ছে মলিকুলটাকে আইডেন্টিফাই করলাম। এটা কিভাবে করা যেতে পারে, মোস্টলি এনএমআর, যেটা বোধ কার্বন 13 এনএমআর হতে পারে, হাইড্রোজেন এনএমআর হতে পারে, এটা একেবারে সিনথেসিসের প্রাইমারি স্টেজে হচ্ছে আপনার ইউজ করে। আর সিআরএস এর ক্ষেত্রে যেটা ইউজ করে, যে মানে যখন ক্যারেক্টারাইজেশন ফেজের আগে তারা যতটুকু সম্ভব হাইয়েস্ট পিউরিটিটা মেনটেন করে। সিআরএম এর ক্ষেত্রে পিউরিটিটা কিন্তু সিআরএস এর মতো অতটা নাও হতে পারে, সেটা সে জায়গায় কিছুটা কম্প্রোমাইজেশন থাকতে পারে। তো ফার্স্টে পিউরিটিটা এনশিওর করলো, তারপরে মলিকুলার ফেজে আইডেন্টিফিকেশনে গেল, তারপরে স্পেকট্রা গুলো জেনারেট করলো। স্পেকট্রার পরে এরপরে হচ্ছে মাস আসতেছে। তো মাস থেকে হচ্ছে আমরা
সেটার যে প্যারেন্ট আয়ন, ডটার আয়ন এবং হচ্ছে তার স্পেকট্রাল যে ফিঙ্গারপ্রিন্ট যেটা, সেটা আমরা বের করি এবং সেটাতে হচ্ছে আমরা ক্রস ম্যাচ করে দেখি ওয়েদার দিস ইজ রিয়েলি দিস মলিকিউল অর নট। এবং এরপরে আছে এইচপিএলসি এবং জিসি যে বা আয়ন ক্রোমাটোগ্রাফি হতে পারে, ক্রোমাটোগ্রাফিক অ্যানালাইসিস যেটা, সেটা দিয়ে আমরা আমাদের মোস্টলি আমাদেরকে কিন্তু ফোকাসড থাকতে হয় ইন্টেন্ডেন্ট ইউজ। আমাদের যে সিআরএস গুলো ইউজ করি মোস্টলি অ্যাবাউট 90% ফর দ্য ক্রোমাটোগ্রাফিক অ্যানালাইসিস। এবং সেখানে আমাদের অন্যতম একটা চ্যালেঞ্জ থাকে যে রাইট রিটেনশন টাইম, রাইট পিকটা ওইখানে আসে। তো ওইখানে ক্রোমাটোগ্রাফিক অ্যানালাইসিস দিয়ে দুইটা কাজ বেসিক্যালি করা হচ্ছে, ওইখানে পিওরিটিটা এনশিওর করা হচ্ছে এবং রেসপেক্টিভ কম্পেন্ডিয়াল মেথডে বা রেসপেক্টিভ ভ্যালিডেটেড মেথডে সিআরএম এর ক্ষেত্রে যে আমরা যে রেসপেক্টেড আরটি যে এরিয়া, এই জিনিসগুলো আমরা মেনশন করতে পারতেছি। এখন ফিজিকোকেমিক্যাল প্রপার্টিজ যেটা বলতেছে সেটা পার্টিকুলারলি টিজি এর ভূমিকাটা কি হতে পারে। একটু আগে আমি বলেছি যে পিওরিটি আবি ডিফারেন্ট ফ্রম দ্য পোটেন্সি। পিওরিটিতে কি হচ্ছে, সে হচ্ছে অ্যাকচুয়াল মাস ব্যালেন্স প্রসিজিয়ারটা ইউজ করতেছে। এখানে ফার্স্টে সে তার মধ্যে কতটুকু ইমপিউরিটি বা আছে সেটা সে বের করে নেয়। তো ইমপিউরিটিটা বের করার জন্য কিভাবে সে অ্যাপ্রোচ করে, এখানে ইমপিউরিটি হতে পারে, অর্গানিক ইমপিউরিটি হতে পারে, সে এইচপিএলসি অ্যানালাইসিসের মধ্যে দিয়ে পাচ্ছে। ইনঅর্গানিক ইমপিউরিটি হতে পারে যেমন ক্লোরাইড, সালফাইড এ ধরনের, অথবা বিভিন্ন এলিমেন্টাল ইমপিউরিটিস হতে পারে যেটা আইসিপি দিয়ে সে কাজ করতেছে। এবং হচ্ছে ময়েশ্চার থাকতে পারে। তো ময়েশ্চারটা হচ্ছে টিজি, এটা আমাদের খুবই এখানে ইউজ হয় ক্যারেক্টারাইজেশনের ক্ষেত্রে। অনেক সময় অ্যাডভান্স টেকনোলজি নাও অ্যাভেলেবল টিজিএ এমএসএ ইউজ করে সেখান থেকে কনফার্ম করার জন্য whether it is really expected materials or not। তো টিজিএ থেকে ময়েশ্চার এবং ভোলাটাইল ম্যাটার এগুলো বের করতেছে এবং জিসি দিয়ে হচ্ছে ভোলাটাইলিটিস যে এই ভোলাটাইল ইম্পিউরিটিস যেগুলো আছে সেগুলো বের করতেছে। সব ইম্পিউরিটিকে 100% থেকে আমরা যখন মাইনাস করতেছি তখন মাস ব্যালেন্স এসে আমি পাচ্ছি, যেটা মোর কনসিস্টেন্ট রাদার দেন দ্য কম্পারেটিভ টেস্টিং এগেনস্ট স্ট্যান্ডার্ড। তো এইখানে এক্সআরটির ভূমিকাটা কি হতে পারে, বা এক্সআরটি যাওয়ার আগে আমি আরেকটা কথা বলতে চাই যে আমাদের আর&ডি ল্যাবে মেথড ভ্যালিডেশনের ক্ষেত্রে পার্টিকুলারলি প্রচুর সিআরএম আমরা ইউজ করি। সেক্ষেত্রে অধিকাংশ সময় আমরা একটা কমন প্রবলেম ফেস করি যে হচ্ছে আরটি মিলতেছে না, পিক হচ্ছে দেখা যাচ্ছে স্প্লিট পিক পাওয়া যাচ্ছে। যখন আবার পার্টিকুলারলি আমরা যখন আইসোমার থাকে বা এনানসিওমার থাকে এই ধরনের ক্ষেত্রে এই সমস্যাগুলো অনেক বেশি হয়। কারণ কি এখানে প্রপার ক্যারেক্টারাইজেশনটা, ইভালুয়েশনটা ঠিক মতো সিআরএম ম্যানুফ্যাকচারার ইন্ডে হয় না। এবং অনেক সময় সিআরএম ম্যানুফ্যাকচারাররা করে কি একটা করে ফার্স্ট ব্যাচটাকে হচ্ছে কমপ্লিটলি কোয়ালিফিকেশন করে, সাকসেসিভ ব্যাচগুলোতে অনলি দেখা যাচ্ছে যে একটা আইডেন্টিফিকেশন টেস্ট করে বা একটা এসপিএলসি টেস্ট করে পোটেন্সিটা ডিক্লেয়ার করে। এখানে ক্যারেক্টারাইজেশনের স্টেপগুলোর বেশ ঘাটতি দেখা যায়, যার কারণে এখানে আহ, আহ, আসলে প্রবলেম গুলো অ্যারাইজ করে। এক্সআরডি নাওয়াডেজ আপনারা জানেন যে পলি ডেভেলপমেন্টের ক্ষেত্রে বড় ধরনের একটা ভূমিকা পালন করে। একটা ড্রাগ কতটুকু ইফেক্টিভলি, পার্টিকুলারলি ফর দ্য ডিসলিউশন অ্যান্ড অ্যাবজর্পশন, এটার ক্ষেত্রে পলিমরফিজম একটা গ্রেট রোল প্লে করে। তো সেজন্য আমাদের কিছু কিছু সময় পলিমরফিক স্ট্যান্ডার্ডও প্রয়োজন হয়, যেটার জন্য আমাদের এক্সএলডিটা এখানে কাজে লাগে। সো নেক্সট স্লাইড প্লিজ। এখানে আমি সংক্ষিপ্তভাবে একটু দেখানোর চেষ্টা করেছি যে সিআরএস বা সিআরএম এর যে রেফারেন্স ম্যাটেরিয়ালের যে গুরুত্বটা বিভিন্ন রেগুলেটরি গাইডেন্সে তুলে ধরেছে, যেমন আইসিএস Q6A। সেখানে যে স্ট্যান্ডার্ড গুলো ইউজ করতে বলা হয়েছে সেটা হচ্ছে এডিকুয়েটলি আইডেন্টিফাইড এবং কন্ট্রোল পিউরিটি, এই জিনিসগুলো এনশিওর করতে বলা হয়েছে। WHO টেকনিক্যাল রিপোর্ট সিরিজ 943 যেটা, সেটাতে যেটা বলা হয়েছে যে মোস্টলি এটা হচ্ছে ফার্মাকোপিয়াল অথরিটি থেকে ইট শুড বি প্রিপেয়ার্ড
এবং ন্যাশনাল রেগুলেটরি অথরিটি যেটা আমাদের ক্ষেত্রে ড্রাগ টেস্টিং ল্যাবরেটরি, তাদেরকে মেনলি কি রোল প্লে করতে হবে এগুলো ম্যানুফ্যাকচারের ক্ষেত্রে। নেক্সট প্লিজ। তেমনি ভাবে এফডিএ গাইডেন্সে রেফারেন্স সাবস্টেন্স ইউএসপি তে বা ইউএসএ তে সবাই আরএস টার্মটা ইউজ করে, শারমিন প্রথম দিকে বলেছে। এবং রেফারেন্স ম্যাটেরিয়াল আর ইউজড অ্যাজ এ ক্যালিব্রেটর টু প্রডিউস অ্যাডিশনাল সাবস্টেন্স অর ম্যাটেরিয়াল। এবং এফডিএ তে পার্টিকুলারলি ওদের কিছু কিছু জায়গায় এক্সপেকটেশন থাকে মেথড ভ্যালিডেশন পর্যন্ত যে কাজগুলো হবে সেই কাজগুলো কমপ্লিটলি রেফারেন্স স্ট্যান্ডার্ড ইউজ করার। এফডিএর মতোই যদি আমরা বলি, সাউথ আমেরিকার সবচেয়ে বড় মার্কেট যেটা হচ্ছে ব্রাজিল বা এনভিসার আন্ডারে, যেটা এনভিসার গাইডেন্সে যেটা কমপ্লিটলি মেথড ভ্যালিডেশনের যে গাইডেন্স আছে সেখানে কমপ্লিটলি তারা বলছে যে এন্টায়ার মেথড ভ্যালিডেশনটা রেফারেন্স সাবস্টেন্স দিয়ে করতে হবে। কোনো ধরনের ওয়ার্কিং স্ট্যান্ডার্ড দে উইল নট অ্যালাউড। যারা আপনারা এনভিসা সাবমিশনের সাথে পার্টিকুলারলি মানে অ্যালাইন করতে চাচ্ছেন, তারা এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। কোনো ধরনের মেথড ভ্যালিডেশন উইথ ওয়ার্কিং স্ট্যান্ডার্ড দে উইল নট অ্যালাউ। তারপরে আপনার আইএসও 17034, এটার কথা অলরেডি শারমিন বলেছে যে একটা ল্যাবরেটরি যারা হচ্ছে সিআরএম পার্টিকুলারলি যারা হচ্ছে রেফারেন্স ম্যাটেরিয়াল ম্যানুফ্যাকচার করতেছে, প্রডিউস করতেছে, তারা আসলে কি কি কোয়ালিটি তাদের মধ্যে থাকতে হবে, কোন কোন প্যারামিটার তারা সেখানে এনশিওর করবেন, এগুলো সম্পর্কে একটা ডিটেল গাইডলাইন সেখানে যেটা দিয়েছে। এবং দেখবেন যে প্রত্যেকটা সার্টিফিকেটের মধ্যে আমরা যখন পার্টিকুলারলি কোনো একটা সিআরএম কিনতে যাচ্ছি, সিআরএস এর ক্ষেত্রে আসলে রিস্কটা কম। ওইখান থেকে শুধু অনলাইন থেকে আমার সার্টিফিকেটটা ডাউনলোড করে নিলেই হয়ে যাচ্ছে। বাট সিআরএম এর ক্ষেত্রে লায়াবিলিটিসটা কিন্তু অনেক বেশি। তো প্রথমেই আমাকে দেখতে হবে যে আসলে সে আইএসও রেফারেন্স ক্লজ মেনটেন করে হচ্ছে সে তার প্রোডাকশনটা করতেছে কিনা, সার্টিফিকেশনটা ওইভাবে এনশিওর করতেছে কিনা। এবং সবচেয়ে বেটার হয় যদি আপনি যদি ওইখানে একটা অডিট কন্ডাক্ট করতে পারেন, হোক না সেটা অফলাইন, নো ইস্যু। তারপর আপনি সেখানে একটা অডিট করে রাখলে এবং ডকুমেন্টেশন এভরিথিং ওই স্ট্যান্ডার্ডে আপনি পাচ্ছেন কিনা এই জিনিসটা মাথায় রাখতে হবে। কারণ এন্ড অফ দ্য ডে, কারণ আপনি যখন ফাইনাল সাবমিশনের সময় যাবেন, সাবমিশনের সময় কিন্তু সিআরএম এবং সিআরএস এর সমস্ত ইনফরমেশন এবং সার্টিফিকেশন আপনাকে ওখানে রেসপেক্টিভ এনডিএ সেকশনে বা ডোসিয়ার সেকশনে আপনাকে দিতে হবে। নেক্সট স্লাইডে যাই প্লিজ। তো মোস্টলি তাদের কাছ থেকে যেটা রেগুলেটরি এক্সপেকটেশন, যে ট্রেসেবিলিটি থাকতে হবে, সার্টিফিকেট, ডকুমেন্টেশন, হোমোজিনিটি, স্ট্যাবিলিটি। এটা হচ্ছে সিআরএস এর ক্ষেত্রে, পার্টিকুলারলি ইউএসপির ক্ষেত্রে যেটা বলা আছে, তাদের কাছে যখন থাকতেছে তারা হচ্ছে উইদিন ব্যাচ বা উইদিন লট হোমোজিনিটি এবং স্টেবিলিটি তারা হচ্ছে, এবং অনগোয়িং স্টেবিলিটি তারা হচ্ছে মেনটেইন করে। বাট আপনার কাছে বা ইউজারের কাছে পৌঁছানোর পরে তারা আসলে কিভাবে স্টোরেজ করতেছে বা ওপেন করার পরে পার্টিকুলারলি এই লাইবিলিটিসটা টোটালি ইউজারের উপরে, তার ইন্টারনাল এসওপি বা পলিসি অনুযায়ী সে কিভাবে ওটা এনশিওর করতেছে। তো এটার আপনার রেসপেক্টিভ এসওপি অনুযায়ী দেয়ার শুড বি এ গাইডলাইন। এবং অডিটের সময় দেখবেন যে রেগুলেটরি অথরিটি ফ্রিকোয়েন্টলি একটা কোশ্চেন কিন্তু করে, যে হচ্ছে আপনি যে ওপেন ভায়ালটা ইউজ করতেছেন সেটা কতদিন আপনি ইউজ করতে পারবেন, বা যে সলিউশনটা, অনেকে সলিউশনের ইনস্টল করে, সলিউশনের স্টেবিলিটিটা কতক্ষণ। তো এগুলো আসলে কিউসির ক্ষেত্রে তাদের ক্ষেত্রে তো আসলে মলিকিউল গুলো ফিক্সড, তারা এই সলিউশন স্টেবিলিটি বা হচ্ছে ওপেন অবস্থায় কতটুকু রাখতে পারবে কোনো একটা নির্দিষ্ট মলিকিউল, এই জিনিসটা হচ্ছে কিছু চ্যালেঞ্জ স্টাডি বা কাইন্ড অফ স্টেবিলিটি এইভাবে আপনারা কিন্তু ডিক্লেয়ার করে রাখলে একটা প্রপার ডকুমেন্টেশন এবং ইন্টিগ্রিটি, ডেটা ইন্টিগ্রিটি এনশিওর করতে পারবেন। এবং এটা কিন্তু মলিকুল টু মলিকুল ভ্যারি করে, ইভেন উইদিন ব্যাচও ভ্যারি করে, সরি ব্যাচ টু ব্যাচও ভ্যারি করে। কারণ ইউএসপি এক একটা লট এক একটা স্পন্সর থেকে নিচ্ছে। হ্যাঁ, কারণ তাদের র মেটেরিয়াল যারা দিচ্ছে, এপিআই যারা দিচ্ছে, তারা কিন্তু এক একজন এক একভাবে এপিআইটা সিনথেসিস করতেছে। সো এই স্টেবিলিটিটাও কিন্তু ভ্যারি করে। এইখানে একটা ট্রিকি পয়েন্ট আসলে এই স্টেবিলিটি বা হাউ লং উই ক্যান ইউজ, এই জিনিসটা হচ্ছে রিয়েলি চ্যালেঞ্জিং। অ্যাপ্রোপ্রিয়েট ইউজ এবং ফিট ফর পারপাস।
এই কথাটা বলতে আসলে যেটা বোঝাচ্ছে যে আমি যে পারপাজে ইউজ করতে চাচ্ছি সেটার জন্য কতটুকু সেটা প্রপারলি ক্যারেক্টারাইজ করা হয়েছে। যেমন আমার কিছু কিছু পারপাস থাকে শুধু আইডেন্টিফিকেশন বা কোয়ালিফি সরি কোয়ালিটেটিভ টেস্ট। আর মোস্টলি আমরা অ্যাসে টাইপ বা ইম্পিউরিটি টাইপ সেখানে আমরা কোয়ান্টিটেটিভ টেস্টের জন্য ইউজ করি। তো যখনই আমি কোয়ান্টিটেটিভ টেস্টের জন্য ইউজ করতেছি সেখানে রিকোয়ারমেন্টটা কিন্তু অনেক বেশি। সেখানে ক্যারেক্টারাইজেশন বলেন, কোয়ালিফিকেশন বলেন, সেখানে অনেক যতটুকু সম্ভব ইন ডিটেল সেখানে কোয়ালিটি গুলো এনশিওর করতে হবে। হ্যান্ডলিং স্টোরেজ এক্সপায়ারি অলরেডি আমরা কথা বলেছি। মোস্টলি সিআরএম এর ক্ষেত্রে বা সিআরএস এর ক্ষেত্রে একটা এক্সপায়ারি ডেট দেওয়া থাকে। সেটা সে ডিক্লেয়ার ডেটের পরে আপনি নো লঙ্গার ইউ ক্যান ইউজ। অনেক সময় দেখা যাচ্ছে যে পার্টিকুলারলি সিআরএম এর ক্ষেত্রে আপনাকে হচ্ছে রিটেস্ট করে এক্সটেন্ডেড ভ্যালিডিটি দিতে পারে আপন রিকোয়েস্ট। তাদের কাছে যদি রিটেনশন স্যাম্পল থাকে সেখানে টেস্ট করে তারা হচ্ছে এক্সটেন্ডেড ভ্যালিডিটি অনেক সময় অফার করে, অথবা ইউজারের কাছেও লায়াবিলিটিসটা চলে আসতে পারে। তবে এই সমস্ত ক্ষেত্রে আসলে রিস্কটা না নেওয়াই ভালো, যে আফটার ভ্যালিডিটি পিরিয়ড আর রিটেস্ট পিরিয়ড আপনি ইউজ করতে যাবেন, কারণ এই ডকুমেন্টেশনটা বা রিস্ক অ্যাসেসমেন্টটা আপনি কিভাবে করেছেন অনেক কোশ্চেন অ্যারাইজ করবে। আনসার্টিনিটি রিপোর্টিং পার্টিকুলারলি ফর দ্য সিআরএম এই জিনিসটা হচ্ছে মাস্ট থাকতে হবে। ট্রেসিবিলিটি এবং আনসার্টিনিটি এই দুইটা জিনিস মেট্রোলজিক্যাল অ্যানালাইসিস এর ক্ষেত্রে মাস্ট বি অ্যাভেলেবল। নেক্সট স্লাইড প্লিজ। আসলে সময়ও সংক্ষিপ্ত, আমি একটু নেক্সট স্লাইড গুলো ফার্স্ট যাওয়ার চেষ্টা করি। তো এখন একটা কমন কোশ্চেন আছে যে সিআরএম কি ইউজ করতে পারবো ইনস্টেড অফ সিআরএস। তো যেখানে আসলে কম্পেন্ডিয়াল মেথডটা অ্যাভেলেবল সেখানে আসলে সিআরএস এর জায়গায় সিআরএম ইউজ করার সুযোগটা কম। সেখানে এমনও হতে পারে যে কারেন্টলি কম্পেন্ডিয়া ফার্মাকোপিয়ার সিআরএসটা অ্যাভেলেবল না, বা তাদের ওইটা প্রোডাক্টটা ডিসকন্টিনিউ করেছে, মনোগ্রাফটা উইথড্রল করেছে। এ ধরনের ক্ষেত্রে তখন আমার হয়তো বা হচ্ছে ইউজ করতে পারি। আবার যখন আমি ইউজ করব তখন কিন্তু একটা নিজের লায়াবিলিটিস নিয়ে ইউজ করতে হবে, এবং আমাকে মাস্ট ইকুইভ্যালেন্সিটা প্রুভ করতে হবে যে এই সিআরএস এর অল্টারনেট হিসাবে আমি এই সিআরএমটা ইউজ করতেছি, বাট সেটার ইকুইভ্যালেন্সিটা আমাকে এস্টাবলিশ করতে হবে। নেক্সট আমরা যাই। আমরা একটা ডিসিশন ট্রির দিকে যাই, দেখি হচ্ছে কোথায় কোথায় সিআরএম সিআরএস হচ্ছে এখানে আমরা কোথায় কোনটা ইউজ করতে পারি। আর প্রথম দিকে যেটা বলছিলাম যে দেখি কার শক্তিটা বেশি। মেথড রেফারেন্স যেটা বলতেছে কম্পেন্ডিয়াল মেথড, সেখানে আমরা অলওয়েজ সিআরএস ইউজ করব। ইন হাউস মেথডের ক্ষেত্রে আমাদের একটু স্বাধীনতা আছে, এখানে ইন হাউস মেথডের ক্ষেত্রে আমরা সিআরএমটা ইউজ করতে পারবো, কিন্তু অবশ্যই আমাদেরকে একটু খেয়াল রাখতে হবে যে রেফারেন্স আইএসও ক্লজেস অনুযায়ী সেটা হচ্ছে সার্টিফাইড কিনা, ট্রেসেবল কিনা। সিআরএস যখন ডিসকন্টিনিউড থাকবে তখন আমরা সিআরএমটা ইউজ করতে পারবো। বায়োলজিক্যাল রেফারেন্স প্রিপারেশন, এইখানে যেটা বলতেছে এইখানে রিস্কটা অনেক বেশি, এবং এখানে পার্টিকুলার স্টেইন স্ট্যান্ডার্ড গুলো রেসপেক্টিভ স্টেইন এবং ইউনো মানে ডিএনএ স্ট্রাকচার অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই জন্য ডাব্লিউএইচও এই দায়িত্বটা মনলি রেগুলেটরি অথরিটির উপরে দিয়েছে, এবং লোকাল রেগুলেটরি অথরিটি যারা আছে তারাও এই জিনিসটা করতে পারবে। নেক্সট স্লাইড প্লিজ। আচ্ছা, আমরা কিছু ফ্রিকুয়েন্টলি আস্কড কোশ্চেন অ্যান্সার গুলো যদি দেখি, ক্যান সিআরএম বি ইউজড ইনস্টেড অফ সিআরএস, অলরেডি আমার মনে হয় সেভারাল টাইম আমরা দুজনেই ডিসকাশন করেছি। ক্যান সিআরএম রিপ্লেস সিআরএস ইন ফার্মাকোপিয়াল মেথড? নো, এখানেও নো। যদি ডিসকন্টিনিউড হয় অনলি দ্যাট কেস আমরা ওটা ইউজ করতে পারি। ইন হাউস মেথডের ক্ষেত্রে ইয়েস।
এবং সেটা প্রপারলি সার্টিফাইড হইতে হবে। So, আমরা এর পরে যাই। Okay, I think that's all from my end. আপনারা যদি আপনাদের যে কোয়েরি গুলো So একটু চ্যাট বক্সে দেন, আমরা চেষ্টা করি সেগুলোকে একটু অ্যাড্রেস করার জন্য। Thank you all uh, for your patience. thank Landed, you, please. Taifuzzaman. Thank you for your valuable presentation. আমি দেখলাম অনেক সুন্দর করে এক্সপ্লেন করা হলো। তাইফুজ্জামান আমাদেরকে অনেক কিছু এক্সপ্লেন করলেন, রেগুলেটরি গাইডলাইন, আমরা কোন ক্ষেত্রে সিআরএস ইউজ করতে পারবো এবং কোন ক্ষেত্রে সিআরএস ইউজ করা যাবে না, যদি ইউজ করি আমাদের কিভাবে ইউজ করতে হবে, কিভাবে ক্যারেক্টারাইজ করতে হবে, আইএসও রিকোয়ারমেন্ট গুলো কিভাবে ফুলফিল করতে হবে, এই বিষয়গুলা তাইফুজ্জামান খুব সুন্দর করে এক্সপ্লেন করলেন। তো আমি দেখলাম এর মধ্যে আমাদের বেশ কিছু কোয়েশ্চেন আমাদের চ্যাট বক্সে এবং আম, ইয়েতে আসছে, কিউএনএ তে আসছে। আমি লেটস সি কি কি আছে। সো আমি রিকোয়েস্ট করব হচ্ছে শারমিন এবং তাইফুজ্জামান, আপনারা ফার্স্টে আমরা কিউএনএ দিয়ে শুরু করি। কিউএনএ বক্সে একটু ক্লিক করলে দেখতে পাবেন আমাদের কোয়েশ্চেন গুলো কি কি আছে। সো প্রথমে আমি কোয়েশ্চেন দেখতে পাচ্ছি জীবন আহমেদ। জীবন আহমেদের একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। উনি কোয়েশ্চেন করেছেন, হোয়াট আর দ্য প্রেফার্ড স্ট্যান্ডার্ড CRS versus CRM for developing an analytical method for an INN product? আমার মনে হয় কোয়েশ্চেনটা তাইফুজ্জামানের জন্য। আয়নের জন্য অলরেডি যে সেখানে আসলে ফার্মাকোপিয়াল স্ট্যান্ডার্ডটা অ্যাভেলেবল থাকে না, বা থাকলেও ওটা মনোগ্রাফ যতক্ষণ পর্যন্ত না অফিসিয়াল হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনার জন্য কিন্তু অপশন থাকতেছে আহ, হচ্ছে সিআরএমটা ইউজ করার। অনেক সময় মনোগ্রাফ অফিসিয়াল হয় না কিন্তু সিআরএস অ্যাভেলেবল থাকে। তো বেস্ট থিং হচ্ছে ইউ গো ফর সিআরএস। নেভার এভার কোনো অডিটর কখনোই আস্ক করবে না আপনার, বা কোনো মানে সন্দেহ করবে না সিআরএস এর ডকুমেন্টেশনটা নিয়ে। বাট সিআরএম যখন আপনি বিভিন্ন অর্গানাইজেশন থেকে পার্টিকুলারলি নিবেন, সেখানে কিন্তু অনেক কোশ্চেন থাকে। আর পার্টিকুলারলি আরেকটা জিনিস আপনারা খেয়াল রাখবেন, যে নট অনলি সার্টিফিকেট, ইউ আস্ক ফর ডিটেল র ডেটা অ্যান্ড অল স্পেকট্রা। এটা কিন্তু অনেকেই দিতে চায় না। যখন এই জিনিসটা চাইবেন, দেখবেন যে তারা আসলে কি বলা যায়, যে ওখানে ইন্টিগ্রিটি রিলেটেড যে ইস্যুগুলো থাকবে সেটা সলভ হয়ে যাবে। আর যদি শারমিন? কোনো হ্যাঁ, যদি কোনো স্ট্যান্ডার্ড দেখা যাচ্ছে পরিমাণে অনেক বেশি লাগছে অ্যানালিটিক্যাল মেথড ডেভেলপমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রেও ওয়ার্কিং স্ট্যান্ডার্ড সিআরএস এর এগেইনস্টে বানিয়ে কাজ করা যাবে। আর ডেভেলপমেন্ট ফেজটায় আসলে আপনি একটু রিল্যাক্স থাকতে পারবেন, বাট মেথড ভ্যালিডেশন অনওয়ার্ডস, মেথড ভ্যালিডেশন, মেথড ট্রান্সফার এবং কিউসি অ্যানালাইসিস, স্টেবিলিটি, এই সমস্ত জায়গাগুলো খুবই সেনসিটিভ। এই জায়গাগুলোতে মাস্ট আপনি সিআরএস যদি অ্যাভেলেবল থাকে ইউজ করবেন। বিশেষ করে সাবমিশনের জন্য। জি। ওকে, জীবন আহমেদ, আপনার কি কোনো এরপরে কোনো কোয়েশ্চেন আছে? যদি থাকে আনমিউট করে কোয়েশ্চেন করতে পারেন। জীবন আহমেদ কি আছেন আমাদের সাথে? আচ্ছা, পরে প্রান্ত দাসের আরেকটা কোশ্চেন আছে, আফটার ওটা কি নিতে পারি আমরা? ওকে, জীবন আহমেদের মনে হয় মানে সম্পূরক কোনো কোয়েশ্চেন নাই, সো উই ক্যান গো টু নেক্সট কোয়েশ্চেন। প্রান্ত দাস। আচ্ছা, এখানে ওনার কোশ্চেনটা হচ্ছে যে সিআরএস সলিউশন প্রিপেয়ার করার পরে আমরা এটা স্টোর করতে পারবো কিনা, এবং আমরা উনি হয়তো বলতে চেয়েছেন যে আমরা এটা একটা ভ্যালিডিটি ডেট দিয়ে আমরা দেখাচ্ছে যে 1 মান্থ বা এরকম ভ্যালিডিটি দিয়ে আমরা ইউজ করতে পারবো কিনা, বা কতদিনের জন্য। তো এক্ষেত্রে হচ্ছে অবশ্যই সুইটেবিলিটি ফর ইউজ অ্যাসেসমেন্ট করতে হবে, অথবা স্টেবিলিটি করতে হবে আর কি। টাইম টু টাইম প্রোটোকলে ডিজাইন করে, মেথড ডেভেলপমেন্টে ডিজাইন করে, যেমন সলিউশন স্টেবিলিটি করতে হবে। সেক্ষেত্রে স্টেবিলিটি করে যদি আমরা কম্পেয়ার করতে পারি না যে এটার পটেন্সি ডিগ্রেডেশন বা সিকিউএ যেটা আমরা বলি সেটা ম্যাচ করতেছে সিআরএস এর সাথে, দেন উই ক্যান ইউজ। কিন্তু প্রপারলি সাইন্টিফিক্যালি জাস্টিফাইড হতে হবে। এটা আসলে কি কোনো জেনেরিক টার্ম না, যে একটা সময় ইন্ডাস্ট্রিতে যখন আমি ঢুকি আর কি, এটা 2010 সাল,
তখন জেনারেলাইজ কি সিআরএস সলিউশন 3 মাস, সমস্ত যে সিআরএস সলিউশন 3 মাস ইউজ করতো। লেটারিন কিন্তু এটা ইম্প্রোভাইজ করেছে এই কনসেপ্টটা, যে না পার্টিকুলারলি প্রত্যেকটা মলিকুলার ক্যারেক্টারিস্টিক্স তো আলাদা, তো প্রত্যেকটা সলিউশন ওইভাবে আলাদাভাবে অ্যাসেস করতে হবে। Okay. Okay, so we can go to next question. Mahabub, উনি একটু আগে কোয়েশ্চেন করলেন, how to prove the suitability of USP-RS for reopened vial. USPRS এখানে হচ্ছে কি যে আলাদা করে ওয়ার্কিং স্ট্যান্ডার্ড যেরকম হচ্ছে আমরা একটা 1 মাস ভ্যালিডিটি দেই একটা ভায়ালের, তো ইউএসপি হচ্ছে কন্টিনিউয়াস মনিটরিং করে, মানে ও ও ওখানে স্ট্যাবিলিটি দেখতে থাকে এবং হচ্ছে এটা সুইটেবিলিটি ফর ইউজ দেখে, মানে অনেকটা স্ট্যাবিলিটির মতো লং টার্ম এবং এক্সিলারেটেড ইয়েগুলো চলে আসে। তো এটার সুইটেবিলিটি অফ অ্যানালাইসিস আমরা রেফারেন্স সিআরএস যেটা কম্পেন্ডিয়াল যেটা, সেটা কম্পেন্ডিয়াল প্রসিডিউরের উপরে ডিপেন্ড করতে পারি, কারণ এটা এমনিতে হাই পিওর এবং মোর স্টেবল প্রোডাক্টস। আই Okay. থিঙ্ক ওনার কোশ্চেনটা ছিল যে ওপেন ভায়ালের ক্ষেত্রে আসলে কিভাবে করতে পারে। তো আমিও একটু আগে যেটা বলেছিলাম যে ওপেন ভায়ালের ক্ষেত্রে লায়াবিলিটিসটা আসলে ইউএসপি নিতে চায় না বা ইউজারের ফার্মাকোপিয়া নিতে চায় না, কারণ আপনি কিভাবে স্টোর করতেছেন, সেখানে কিভাবে সিলিং করতেছেন, ক্যাপিং করতেছেন, এই জিনিসগুলো কিন্তু এনশিওর করা যায় না। এটাও আসলে আপনার হিস্ট্রিক্যাল ডেটা থেকে আপনি ইয়ে করতে পারবেন। তো যতটুকু সম্ভব কম এক্সপোজারে রেখে যদি স্টোর করেন এবং রিকমেন্ডেড স্টোরেজ কন্ডিশনটা মেনটেন করেন, তাহলে আপনার একটা হিস্টোরিক্যাল ডেটার এগেইনস্টে আপনি হচ্ছে ওপেন ভায়ালের একটা কমন এক্সপায়ারি ডেট অ্যাসাইন করতে পারেন। ওকে, আমরা একটু চ্যাট বক্সে যাই। কিউএন এর মনে হয় কোয়েশ্চেন আর নাই, বাট আমার কাছে আগে থেকে কোয়েশ্চেন ছিল, এরকম কিছু কোয়েশ্চেন আছে, যদি টাইম পাই তাহলে আমরা কোয়েশ্চেনের দিকে যাবো আর কি। হ্যাঁ, প্রথমে আমি চ্যাট বক্স অনেকগুলো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি। শারমিন এবং তাইফ, আপনারা চ্যাট বক্স ওপেন যদি করেন, প্রথম থেকে নাজমুলের একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, হাউ ডু দে ক্যালকুলেট দ্য আনসার্টেনিটি অফ সিআরএম? সো অলরেডি একজন বোধহয় অ্যান্সার করেছেন রাইটলি, দিস অ্যান্সার ইজ ভেরি মাচ রাইট। সো সমস্ত ধরনের বোথ সিআরএস এবং সিআরএম তারা কিন্তু একাধিক ল্যাবরেটরিতে ইন্টার ল্যাবরেটরিতে এই কাজটা করে এবং একাধিক সায়েন্টিস্টকে তারা সেখানে সায়েন্টিস্ট আর অ্যানালিস্টকে সেখানে ইনভলভ করে এবং এখানে একটা স্ট্যাটিস্টিক্যাল আনসার্টেনিটি তারা ওখানে অ্যাসাইন করে। এখানে আইএসও গাইড 35 এ ওখানে আমি অল্প করে একটু স্ক্রিনশট দিয়েছি ওই কোশ্চেনের অ্যান্সারে। এটা হচ্ছে আইএসও গাইড 35 এ পাওয়া যাবে, ওখানে একটা ক্যালকুলেশন দেওয়া আছে, যেহেতু ক্যালকুলেশনটা একটু অনেক বড়, তো ওখানে রেফারেন্সটা দেখে ওই ওই অংশটুকু দেখে নিতে হবে আর কি আইএসও গাইড 35 এর। ওকে, আমার কাছে এগুলার কিছু আইএসও গাইডলাইন গুলো ডাউনলোড করা আছে। বেসিক্যালি এগুলা তো আসলে পেইড গাইডলাইন, আইএসও ওয়েবসাইটের থেকে পারচেজ করতে হয়, বাট আমি কিছু সার্চ করে বিভিন্ন ওয়েবসাইট থেকে পেয়েছিলাম, সো আই ক্যান শেয়ার দিস গাইডলাইন। ওকে, এরপরে খুবই সুন্দর মজার একটা কোশ্চেন আসছে, আই রিয়েলি লাইক ইট, যে হোয়াই ইজ নো ফিক্সড ভ্যালিডিটি পিরিয়ড ডিক্লেয়ার ইন কেস অফ ইপিসিআরএস। তো আসলে এই জিনিসটা কিন্তু মজা। এখন দেখেন ইউএসপি, বিপি বা ইপি যাকেই বলি না কেন, তারা কিন্তু কেউ ম্যানুফ্যাকচারার না, তারা হচ্ছে ফার্মাকোপিয়াল অথরিটি। তারা কিন্তু কেউ কোনো মলিকিউলে সিনথেসিস করে না, তারা স্পন্সরদের কাছ থেকে হচ্ছে সে র মেটেরিয়ালটা কালেক্ট করে তারপরে সেটাকে কোয়ালিফাই করে তারা সিআরএস ডিক্লেয়ার করতেছে। এক একজনের রুট অফ সিনথেসিস ডিফারেন্ট। হ্যাঁ, কিন্তু সবার ল্যাবই কিন্তু ওই ইয়েট অ্যাক্রিডিটেড, যেটা হচ্ছে 17025, ওটা হচ্ছে আইএসও অ্যাক্রিডিটেড ইউএসপি ইপি সবার ল্যাবই। জি, তো এক একজনের রুট অফ সিনথেসিস এক এক রকম, যার কারণে কি ধরেন এক্স রুটের একটা মলিকুল 2 বছর যদি শেলফ লাইফ হয়, ওয়াই রুটের 2 বছরই হবে এমন কোনো কিন্তু কথা নেই। আবার হচ্ছে তারা হচ্ছে একটা অনগোয়িং স্টেবিলিটির প্রোগ্রামের মতো চালায়, যেটা দেখে তারা হচ্ছে একটা হচ্ছে ওই জন্য তারা হচ্ছে ফিক্সড ভ্যালিডিটি পিরিয়ডটা দিতে পারে না। আমি যেটা বুঝলাম, তাইফুজ্জামানের কথা আমি যেটা বুঝলাম, এটা হচ্ছে লাইক আমাদের ফার্মাসিউটিক্যাল প্রোডাক্টের মতো না,
যে জি আমরা জি স্টেবিলিটি করে আগে থেকে শেল লাইফ ডিক্লেয়ার করবো, ব্যাপারটা তা না, হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে হ্যাঁ অনগোয়িং। হ্যাঁ অনগোয়িং। ওকে, সো আমরা চলে যাই হচ্ছে নেক্সট কোয়েশ্চেন। তোকি তোকি তাজওয়ারের একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, হোয়াই ইজ নো ফিক্স, আচ্ছা এটা তো অলরেডি আনসার্ড। হ্যাঁ, দেন শারমিনের কমেন্ট ছিল। তোকির আরেকটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, হোয়াট ইজ দ্য এডেড অ্যাডভান্টেজ অফ রামান স্পেকট্রোস্কোপি কম্পেয়ার্ড টু আইআর? Is IR spectroscopy commonly used in Bangladeshi pharma QC lab? Is it optional or mandatory? Okay. শারমিন মনে হয় এখানে কিছু পোস্ট করেছে। শারমিন, প্লিজ এক্সপ্লেন। এটা হচ্ছে আইডেন্টিফিকেশন টেস্টের ক্ষেত্রে এটা একটা ইলাবোরেশন লাগবে। আমাদের কম্পেন্ডিয়া, আমরা আইডেন্টিফিকেশন টেস্টের জন্য কম্পেন্ডিয়াতে যেই মেথডটা বলা থাকবে আইদার এফটিআইআর আর ইউভি, সেটা হচ্ছে আমাদের প্রাইমারি মেথড, সেটা আমাদেরকে ফলো করতে হবে। তো যেটা হচ্ছে আমাদের যদি এরকম আমরা ডকুমেন্ট দিতে পারি যে আমরা অনেক এই লট আমার অনেকগুলো এসেছে এবং তারপরে আমরা সেটা ফার্স্ট 3 লট আমরা কম্পেন্ডিয়াতে দিয়ে রিলিজ হয়েছে, দেন আমরা পরবর্তীতে যেটা ওয়্যার হাউসে আমাদের কোনো পোর্টেবল হ্যান্ডহেল্ড রামান থাকবে, সেই ক্ষেত্রে আমরা সেটা নিয়ে আইডেন্টিফিকেশন করব এবং সেখানে লাইব্রেরিটা ভ্যালিডেটেড থাকবে। এই ক্ষেত্রে আমরা রামানটা ইউজ করতে পারি এবং ওখানে এসওপিতে আমাদের ডিক্লেয়ার থাকতে হবে যে আমরা আসলে কি করতে যাচ্ছি এবং জাস্টিফাইড হতে হবে মেথডটা, এবং ওই রামানের যে স্পেকট্রাম গুলোটা ভ্যালিডিটি থাকতে হবে। আর এফটিআর এর ক্ষেত্রে কিছু লিমিটেশন আছে, যেরকম হচ্ছে হাই ওয়াটার কন্টেন্ট যে প্রোডাক্ট গুলো, সেটা হচ্ছে 900 উপরে, এটা ওয়েভলেন্থের উপরে স্ট্রেচিং দেয়, তখন সেই ম্যাটেরিয়াল গুলা আইডেন্টিফিকেশনের একটু প্রবলেম হয়ে যায়। তো এই ক্ষেত্রে রামান একটা আলাদা টেকনোলজি যেটা এই প্রবলেম গুলো ওভারকাম করে ফেলছে এবং হচ্ছে এখন তো রামানের আয়ার এর ক্ষেত্রে আমরা এটিআর ইউজ করি, কিন্তু রামান যেটা এটা হ্যান্ডহেল্ড বা পোর্টেবল হওয়ার কারণে লাইব্রেরি ভ্যালিডেশনের জন্য এটা হচ্ছে মোর ইজিয়ার। ওকে, এটা থ্যাংক আগে ইউ শারমিন। কম্পেন্ডিয়াতে ছিল না রামান, এখন আস্তে আস্তে আসবে আর কি অনেক You don't need to ইয়েতে open the container. কম্পেন্ডিয়াতে। ওকে ওকে। ওকে, থ্যাংক ইউ শারমিন। আমরা নেক্সট চলে যাই। নাজমুলের একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, ইফ এ পার্টিকুলার regulatory body does not allow any positive response without RS or CRS, then how can we submit INN product to those market? কোয়েশ্চনটা আমি বুঝি নাই, তাইফ আপনি এটা কি বুঝতে পারছেন? আচ্ছা, মানে আয়ারল্যান্ড কোনো যদি মার্কেট অ্যাভেলেবল না থাকে, প্রোডাক্টের এখানে ক্ষেত্রে। আসলে বোঝাতে চেয়েছে যে ইফ নট অ্যাভেলেবল দেন হোয়াট টু ডু। আচ্ছা, আইএনএন এর ক্ষেত্রে যেটা হচ্ছে সরাসরি আমরা সিআরএম ইউজ করতে পারি। ওখানে সিআরএস এর আসলে যেহেতু সিআরএস নাই, না থাকলে হ্যাঁ, আমি আসলে কোথা থেকে ইউজ করতে পারবো, বাট কোথা থেকে ইউজ করবেন, সিআরএমটা ইউএসপি তো ডিক্লেয়ার করা। প্রপারলি ক্যারেক্টারাইজড এবং কোয়ালিফাইড কিনা এই জায়গাটা বারবার খেয়াল রাখতে হবে। ওকে, নাজমুল আপনি কি আছেন? থাকলে এটার কোনো সম্পূরক কোয়েশ্চেন থাকলে আপনি করতে পারেন। জি জি, আমার একটা কোয়েশ্চেন ছিল, সেক্ষেত্রে হচ্ছে আমি তো সিআরএম তো পাবো না আইএনএন এর জন্য, কারণ অনেক সময় দেখা গেছে যে অনেক আইএনএন প্রোডাক্ট আছে যেগুলো যে সিআরএম হয় না। সেক্ষেত্রে আমার হচ্ছে সাপ্লায়ারের থেকে ইনহাউস, ওদের যে ইনহাউস যেটাকে আমরা প্রাইমারি স্ট্যান্ডার্ড নেই আর কি, ওটাকে কনসিডার করি প্রাইমারি স্ট্যান্ডার্ড হিসেবে। এটা কি আমি রাইট যে ওদের যে স্ট্যান্ডার্ডটাই আছে সেটাকে আমরা কনসিডার করবো প্রাইমারি স্ট্যান্ডার্ড, বিকজ তাদের কি আছে, ক্যারেক্টারাইজেশন ডাটা আছে, সকল ধরনের ক্যারেক্টারাইজেশন ডাটা, কারণ এটা তো এছাড়া তো কোনো কিছু মার্কেটে অ্যাভেলেবেল না। আমার ইপি সিআরএস নাই, আমার অন্যান্য কম্পিউটার সিআরএস নাই, ইভেন সিআরএমও আমার নাই। সেহেতু আমরা এটাকে ইউজ করতে পারবো কিনা, এবং এটা দিয়ে আমরা আমাদের যে এপিআই আছে সেটাকে কোয়ালিফাই করে সেটা আমরা র মেটেরিয়াল হিসেবে ইউজ করতে পারবো। এটা আপনি পারবেন। প্রথম কথা হচ্ছে সাপ্লায়ারের হচ্ছে ভেন্ডর ভ্যালিডেশন থাকতে হবে এবং হচ্ছে সেই কোম্পানিকে আগে অডিট করে সেটা হচ্ছে এস্টাবলিশড করতে হবে, দেন হচ্ছে ওদের সার্টিফিকেশন গুলো চেক করতে হবে, যেটা আইদার ওরা আইএসও সার্টিফাইড কিনা। দেন তাইফুজ্জামান ভাই কিছু অ্যাড করেন। May I please add something here? Okay, so I'm actually I'm from North America, so I work at the regulatory affairs consulting company. So I have experience with the NDAs, ELAs, and other submissions. So I think in this case, most importantly, so I actually work with actual regulatory submissions.
So my answer could be not so much of a granular response, but it's mostly on what's the perspective of the regulator body and how you can respond or comply with this requirement. So in case when you don't have a reference standard, even if you, I think Charmaine, she already mentioned that you need vendor qualification. That's absolutely right. But you will need to, most importantly, you need to provide all those reference standard characterization information into your submission. So you will either have to gather those information and submit it along with your reference standard qualification protocol. If you are not able to, gather those information, in that case, you will have to establish your own reference standard and provide all those information. So in my experience, lots of NDAs or drug that doesn't have any compendial reference or drugs that are in clinical development, in most cases, you will have your standard reference standard. So you will qualify your in-house primary reference standard. And then you will also have, in some cases, working reference standard. And you will be providing your protocols, how you qualify primary reference standard, and protocol also how you qualify your reference standard. And in most cases, you will also need to provide stability on your reference standard, and that information will need. Okay, thank you. Okay. Yes, very well explained, I think. Yeah. Thank you, Omar Sharif. Thank you for your explanation. Yeah, no problem. I wanted to say that I was just very curious to know how the industry works in Bangladesh, and I really want to and very much be happy and get connected with you guys and probably explain a lot more what we do and how we support. So my experience is mostly on development work for clinical phases like phase 1, phase 2, phase 3. So I have experience with US FDA, Health Canada, EMA submissions, and most of my experience and my background is in small molecule, but I have also worked on biologics, gene and cell therapy, and viral vaccines, like including mRNA vaccines. So yeah, I'll probably post my LinkedIn link in the chat. If you guys are interested, please feel free to connect with me and forward me any questions, and I'll be happy to. Yeah. Okay, thank you. Thank you, Omar. Thank you. আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, তৌকিত আজওয়ার আবার কোশ্চেন করছে, এটা তার থার্ড কোশ্চেন। Give some common example of use of CRM in pharma QC laboratories. তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি ক্যাফেইনের কথা। আমরা অনেক সময় HPLC ক্যালিব্রেশন করি না, ক্যালিব্রেশন করি ক্যাফেইন দিয়ে, পারফরম্যান্স ভেরিফিকেশন করি। সেক্ষেত্রে আমরা ক্যাফেইন সেকেন্ডারি যেটা CRM ইউজ করতে পারি, কিন্তু ওটা NIST ট্রেসেবল হতে হবে। বা দেখা যাচ্ছে মেল্টিং পয়েন্ট আমি ক্যালিব্রেশন করব, সেক্ষেত্রে বেনজোইক অ্যাসিড বা CRM অ্যাভেলেবল। আমি IR এর ক্যালিব্রেশন করব, সেখানে পলিস্টিরিন ফিল্ম আছে CRM। হ্যাঁ, এরকম CRM যেটা সার্টিফাইড হতে হবে আর কি, NIST ট্রেসেবল হতে হবে। আর কি কোশ্চেন আছে ভাই? ওকে, আর কোনো কোশ্চেন আমি অবশ্য দেখতে পাচ্ছি না। আমার মনে হয় কোশ্চেন অলরেডি আনসার্ড ইন দি চ্যাট বক্স। একটা কোশ্চেন ছিল যে ওয়ার্ক স্ট্যান্ডার্ড যদি I think all covered right now. এটা হচ্ছে So no issue. I think if you have any more query, you can text us in the inbox, and later on we can address as well. Our main objective actually the connectivity. So all things will be resolved right now, not like that. So a lot of query come, you'll do practice, and in medical field you'll have a lot of questions. Yeah. আমার কাছে কিছু কোশ্চেন ছিল যে আমি এই ওয়েবিনার পোস্ট করার পর আমার কাছে কিছু কোশ্চেন টেক্সট হিসেবে আসছিল, অ্যান্ড আমাদের
পেজে যখন পোস্ট করলাম ওখানে কমেন্ট সেকশনে কিছু কোয়েশ্চেন ছিল, ওখানে আমি এগুলো কম্পাইল করে রাখছিলাম। সো আমরা 5 মিনিটস কোয়েশ্চেন গুলো একটু দেখি আমরা কি ডিসকাস করলাম, যদি কোনো কিছু কভার করা পসিবল হয় মেবি 5 মিনিটস আমরা দেখতে পারি। হ্যাঁ, শিওর। এখানে যে ওয়ার্কিং স্ট্যান্ডার্ড যদি আর্জেন্টলি দরকার হয়, ইন কেস হয় ওয়ার্কিং স্ট্যান্ডার্ড ইজ আর্জেন্টলি রিকোয়ার্ড, কিন্তু এত আর্জেন্টলি দরকার হওয়া যাবে না যখন দেখা যাচ্ছে র ম্যাটেরিয়ালসটা রিলিজই হয় নাই। হ্যাঁ, তো র ম্যাটেরিয়ালস রিলিজ হওয়াটা সবচেয়ে বেশি জরুরি। তো ওই সময় পর্যন্ত অবশ্যই অপেক্ষা করতে হবে। তার মানে কিন্তু র ম্যাটেরিয়াল রিলিজ হওয়া মানে কিন্তু ওখানে আইডেন্টিফিকেশন টেস্ট এবং অ্যাসে রেজাল্টস এগুলো সব টেস্ট হয়ে যাবে। দেন এটা আমরা কিন্তু র ম্যাটেরিয়ালস এর টেস্ট করার পরেও আবারও এটা ওয়ার্কিং স্ট্যান্ডার্ডের জন্য টেস্ট করতে হবে, কারণ এখানে হচ্ছে দুইটা অ্যানালিস্ট এবং এটা ফর পটেন্সি অ্যান্ড অ্যাসে ভ্যালু জাস্টিফিকেশন। ওকে, তো এখানে অ্যাসে এবং সিকিউএ যেটা যে অ্যাসে তারপরে হচ্ছে ওয়াটার কন্টেন্ট দেন হচ্ছে আইডেন্টিফিকেশন, এই টেস্ট গুলো মাস্ট করতে হবে। এটা এসওপি তে ডিফাইন করা থাকতে হবে, এটা র্যান্ডমলি করা যাবে না যে আমি ইচ্ছা মতো করলাম। এটা হচ্ছে এসওপি তে ডিক্লেয়ার করা থাকতে হবে এবং ওটা কি অ্যাপ্রুভ হতে হবে। ওকে ওকে, থ্যাংক ইউ শারমিন, থ্যাংক ইউ। আমি জাস্ট 5 মিনিটস কোয়েশ্চেন গুলো একটু দেখি। নাম্বার 1 কোয়েশ্চেন যেটা সেটা অলরেডি ডিসকাসড, সো এটিকে আমি আর যাচ্ছি না। সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে এটাও অলরেডি শারমিন এক্সপ্লেন শুরুতে করেছেন। থার্ড কোয়েশ্চেনে চলে যাই, can CRM be used as a substitute for CRS in quality control and under what condition is that acceptable? এটা তাইফুজ্জামান বেশ ভালোভাবে এক্সপ্লেন করছেন ওনার পার্টে। সো এটা অলরেডি কাভার্ড। Is CRM only for calibration purposes or can be used in routine QC analysis like essay? এটাও অলরেডি কাভার্ড in the presentation part. Is CRM primary reference standard or secondary reference standard? What also saying about it? শারমিন এক্সপ্লেইন করেছেন। না, এটা কিন্তু আপনি কিউএ পিপল হিসেবে এটা কিন্তু রায়হান ভাই আনসার করতে হবে। হ্যাঁ, না আমি এখন আজকে হোস্ট, আমি আসলে আজকে এক্সপ্লেন করব না। আজকে হচ্ছে শারমিন, এটা ছিল শারমিনের পার্টে। আরেকটু যদি এক্সপ্লেন করে দাও আই থিঙ্ক সবার জন্য এটা মনে বেটার হবে। হ্যাঁ, এখানে তো আমরা সিআরএস যেটা সেটা হচ্ছে আমরা মাস ব্যালেন্সের মাধ্যমে সরাসরি আমরা পটেন্সি বা অ্যাসে ডিক্লারেশন করছি, আর সিআরএম এর ক্ষেত্রে যেটা আমরা কম্পেয়ার করতেছি সিআরএস এর সাথে। তো এই কম্পারিজনটা যদি সিআরএস এর সাথে হয় তাহলে ইট ক্যান ডিপেন্ড, এটা প্রাইমারি রেফারেন্স স্ট্যান্ডার্ডও হতে পারে, সেকেন্ডারি স্ট্যান্ডার্ডও হতে পারে, যেভাবে আমরা আইএসও 17034 অনুযায়ী ক্যারেক্টারাইজড করবো আর কি। ওকে ওকে, মানে শর্ত হচ্ছে সার্টিফিকেটের মধ্যে লেখা থাকতে হবে এটাকে প্রাইমারি না সেকেন্ডারি, এরকম কিছু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর এবং এখানে কিছু স্ট্যান্ডার্ড সিআরএম হলে সবসময় হচ্ছে সেকেন্ডারি হয়, যেমন এন্ডোটক্সিন স্ট্যান্ডার্ড, সেখানে হচ্ছে পার্টিকুলারলি অ্যাক্টিভিটি বেস যে জিনিসগুলো আছে, যেমন অনেক ধরনের এনজাইম আছে, যেমন লাইপেজ ইউজ করি আমরা হচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের বায়োলজিক্যাল প্রোডাক্টস যেখানে, এবং অ্যান্টিবায়োটিক্স যেখানে অ্যাক্টিভিটিটা ইম্পর্টেন্ট, ইনসুলিন আছে সেখানে হ্যাঁ, কত কিন্তু এখানে ইউনিট সিআরএম আছে, এর বাই ডেফিনেশনটা হচ্ছে এটা এসআই ইউনিট সেগুলো ট্রেসেবল হতে মোস্টলি হবে। হ্যাঁ সেকেন্ডারি স্ট্যান্ডার্ড। হ্যাঁ হ্যাঁ, ওকে এসআই ইউনিট ট্রেসেবল হতে হবে, মানে কিন্তু এখানে যেটা আমরা আইইউ বলি, যেটা বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি অনুযায়ী, সেটা কিন্তু সিআরএম এর মধ্যে আসবে না, কারণ এটা হচ্ছে আমরা এখানে এসআই ইউনিটে নিয়ে বলছি, মানে মিলিগ্রাম, মোল, পার্সেন্ট, এটা হচ্ছে সিআরএম। আর যেটা হচ্ছে এইইউ বা অ্যাক্টিভিটি ইউনিট, বায়োলজিক্যাল অ্যাক্টিভিটি ইউনিট যেটা আইইউ, সেটা কিন্তু সিআরএম এর স্কোপে আসবে না। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সো মানে মিনস প্রাইমারির ক্ষেত্রে সার্টিফিকেটে ইন্ডিপেন্ডেন্ট ক্যারেক্টারাইজেশন থাকবে, অ্যান্ড সেকেন্ডারি যেটা রেফারেন্স স্ট্যান্ডার্ড, যদি সিআরএমটা সেকেন্ডারি হয় তাহলে প্রাইমারি যেটার এগেইনস্টে এটাকে ক্যারেক্টারাইজ করা হইলো সেটার ট্রেস থাকতে হবে, সেটার রেফারেন্স থাকতে হবে। ওকে, সো নেক্সট কোয়েশ্চনে চলে যাই আমরা। Is it necessary to audit or approve CRM manufacturers?
এটা তাইফুজ্জামান ওনার পার্টে কভার করছেন, অর্থাৎ অডিট লাগবেই, লাগবে বিকজ সিআরএম ম্যানুফ্যাকচারার আইএসওর যেই গাইডলাইনটা বলা আছে সেটা অনুযায়ী সার্টিফাইড হইতে হবে। সো অডিটটা যে সবসময় ফিজিক্যাল অডিট হবে নট নেসেসারি, একটা কোশ্চেনারি হ্যাঁ থাকতে পারে, কোশ্চেনারি বেস অডিট হতে পারে হ্যাঁ বা হ্যাঁ অ্যাসেসমেন্ট ক্রাইটেরিয়া থাকতে পারে, আমরা সেটা বাই মেইলেও অডিট ফরওয়ার্ড আসলে করতে পারি। অডিট হ্যাঁ ডাজন্ট মিনস ফিজিক্যালি, দ্যাটস রাইট। হ্যাঁ কারণ বিভিন্ন এক্স্যাক্টলি, ইভেন একটা কোশ্চেনার বেসড অডিট হতে পারে। মানে অনলাইন অর অফলাইন, আই মিন অনলাইন অর অনসাইট, দুইটার যে কোনো একটা Yes. অথবা বোথ মানে হইতে পারে। অ্যান্ড কারণ না হইলে হবে কি, আমরা কোত্থেকে আসলে কিনতেছি, যে ম্যানুফ্যাকচারার কে আসলেই আছে নাকি নাই, সেটা তো আমাদের বুঝতে হবে, তাই না? What key contents must be present in the COA of the CRM? এই পার্টটা মনে হয় স্পেসিফিক্যালি ছিল না। তাইফ, আপনি যদি একটু এক্সপ্লেইন করেন। ওকে, ফার্স্ট অফ অল অরিজিন অফ দ্য রেফারেন্স ম্যাটেরিয়াল, সেটার অরিজিন এবং লট নাম্বার, এবং আমরা যেটা ডেটা ইন্টিগ্রিটিতে যেটা বলি কন্ট্রিবিউটেবল ইনফরমেশন, যেটা এক্সপায়ারি ডেট, ভ্যালিডিটি ডেট এবং হচ্ছে যে প্যারামিটার গুলো পার্টিকুলারলি থাকতেছে এবং সেটার আনসার্টিনিটি ভ্যালু গুলো কেমন বা রেফারেন্স ভ্যালু কেমন এবং হচ্ছে অবজার্ভ ভ্যালু ডিটেল সিআরএম এ থাকতে লাগবে। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ। আমার যতদূর মনে পড়ে আইএসওর একটা মনে স্পেসিফিক গাইডলাইনই আছে যে হ্যাঁ সার্টিফিকেটটা কন্টেন্ট কি হবে। হ্যাঁ, সো উই ক্যান শেয়ার। এখানে কিন্তু সুপেলকো বা এটা কিন্তু ইন্টারনেটেও স্যাম্পল, মার্কেট থেকেও স্যাম্পল সার্টিফিকেট কিন্তু দেখা যায়। হ্যাঁ, এটা কিন্তু যে কেউ এখন এটা গুগল করলে পেয়ে যাবে যে স্যাম্পল সিআরএম এ কি কি থাকবে, কি কি কন্টেন্ট প্রেজেন্ট থাকবে এখানে। হ্যাঁ, তো এখানে আমার কাছে একটা আছে ক্যাফেইনের এখানে আছে প্রোডাক্ট নাম্বার, লট নাম্বার, ডেসক্রিপশন অফ সিআরএম, এক্সপায়ারি ডেট, স্টোরেজ, কেমিক্যাল ফর্মুলা, মলিকুলার মাস, তারপর এটার আছে যে সেটার আনসার্টিনিটিটা কত এবং সেটার যেটা পটেন্সি, মলিকুলার স্ট্রাকচার এবং হচ্ছে ট্রেসিবিলিটি, আনসার্টেনিটি ইভ্যালুয়েশন এবং এনএমআর এর স্পেকট্রামও থাকছে। ওকে, থ্যাংক ইউ। এরপর চলে যাই আমরা নেক্সট কোয়েশ্চনে। নেক্সট কোয়েশ্চন 8 নাম্বার কোয়েশ্চনটা অলরেডি এটাও কভার করছেন তাইফুজ্জামান। ক্যারেক্টারাইজেশনের পার্টে এই কোয়েশ্চনটা অলরেডি কভার্ড। 9 নাম্বার কোয়েশ্চনটা হচ্ছে ক্যান উই কোয়ালিফাই ওয়ার্কিং স্ট্যান্ডার্ড এগেইনস্ট দ্য সিআরএম? এটা যে বেস্ট প্র্যাকটিস হচ্ছে সিআরএস এগেইনস্ট। হ্যাঁ, ওকে, এটা হচ্ছে সিআরএমটা আসলে প্রাইমারি না সেকেন্ডারি তার উপর ডিপেন্ড করে, হোয়াট আই আন্ডারস্ট্যান্ড, তাই না? প্রাইমারি হইলে তাইলে ওয়ার্কিং স্ট্যান্ডার্ড করা যাবে, বাট যদি সেকেন্ডারি হয় তাহলে করা যাবে না, তাই না? হ্যাঁ হ্যাঁ, কারণ সে নিজেই তো হচ্ছে কম্পারিজনের মাধ্যমে অ্যাসেট ডিক্লেয়ার করা হয়েছে। ওকে, 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে what are the common challenges laboratories face when handling, storing and qualifying CRS and CRM? শারমিন একটু এক্সপ্লেন করেন যে এটা আসলে কি ধরনের চ্যালেঞ্জ। সিআরএস এর ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা হচ্ছে সেটা এত সহজে অ্যাভেলেবল না। একটা যে দেখা যায় অন্যান্য কান্ট্রির জন্য, ইউএস বা অন্যান্য কান্ট্রির জন্য যত সহজে সিআরএস পেয়ে যায়, আমাদের জন্য সেটা একটা এলসি প্রসিডিউর বা একটা পারচেজ প্রসিডিউরে এটা আসতে অনেক সময় লাগে। আর যেটা আরেকজন বললো যেটা স্টোরেজ প্লাস এটার সুইটেবিলিটি ফর ইউজ, কারণ আমরা এখানে ওয়ার্কিং স্ট্যান্ডার্ডের ক্ষেত্রে অনেক সময় ডিক্লেয়ার করা থাকে যে এটা আমরা 1 মান্থ ইউজ করছি ভায়াল আফটার ওপেনিং। তো এখানে সিআরএস এর ক্ষেত্রে কিন্তু এটা মাল্টিপল টাইম ইউজ হচ্ছে এবং ওখানে সবচেয়ে আরেকটা চ্যালেঞ্জ যেটা, এটা হচ্ছে কন্টেন্টটা খুব কম থাকে সিআরএস এর ক্ষেত্রে। তো এক্ষেত্রে যেরকম মেথড ডেভেলপমেন্টের ক্ষেত্রে এটা একটা খুব চ্যালেঞ্জিং যে বা কেউ যদি অন্যান্য পারপাজে ইউজ করে যে এটা পরিমাণটা খুব কম থাকে। আর সিআরএম এর ক্ষেত্রে যেটা হচ্ছে এটার অ্যামাউন্টটা সিআরএস এর থেকে বেশি থাকে এবং এটা সবচেয়ে বড় কথা হচ্ছে সিআরএস থেকে কস্ট কম। তো এই চ্যালেঞ্জ গুলো নিয়েই আসলে আমাদের কাজ করতে হয়
এটা ছাড়া কি টাইপ ভার আর কোনো চ্যালেঞ্জ জানাছে? এগুলোই মোটামুটি। হ্যাঁ, তবে আমার ক্ষেত্রে আমার যেটা মনে হয় সবসময়, যেটা ইউএসপি আরেকটা যদি বিষয় ফুল হচ্ছে সার্টিফিকেট যেগুলোতে প্রোভাইড আসলে করতো, হ্যাঁ, একটু শেষ করে উইথ যেটা এক্সপেন্সিভ হচ্ছে স্পেকট্রাম, ওটা আমাদের জন্য বেটার হতো আর কি। এক্ষেত্রে তো শুধু ইউএসপি দেখাতে শুধু পটেন্সি ডিক্লেয়ার করতেছে, কিন্তু ওখানে যদি ফুল রেজাল্টটা থাকতো অ্যানালিটিক্যালস, সেটা আমাদের জন্য ইট উড বি বেটার। হ্যাঁ, তো তাই মনে কিছু 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 বলছিলেন। ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, যেমন স্টোরেজ কন্ডিশনে যদি এক্সকারশন হয় তখন আসলে কিভাবে আমরা হ্যান্ডলিংটা করব। তো পার্টিকুলারলি আমাদের যে এখানে আমার যে স্টোরিং প্লেস রেফ্রিজারেটর বা যে রুমটাকে আমি ম্যাপিং করে নিচ্ছি, প্রপার ম্যাপিংটা ইম্পর্টেন্ট। আমার যখন এক্সকারশন হচ্ছে কতক্ষণ আমি এক্সকারশন অ্যালাউ করব, এই ধরনের স্টাডি থাকা, এই জিনিসগুলো অনেক সময় পার্টিকুলারলি অডিটের সময় অনেক ক্রুশিয়াল রোল প্লে করে। আর আরেকটা বিষয় চ্যালেঞ্জিং হয় যখন হচ্ছে সেমি সলিড বা সলিড টাইপস এর যে স্ট্যান্ডার্ড গুলো থাকে, সেগুলো ডিসপেন্সিং ওয়েইং অ্যাকুরেটলি করাটা অনেক সময় টাফ হয়ে যায়, বা অনেক সময় এত কম থাকে যেটা হচ্ছে খায়ালের ওয়ালের সঙ্গে লেগে থাকে, সেগুলোকে প্রপারলি রিকভার করা যায় না এগুলোর। এবং কিছু কিছু সেন্সিটিভ ম্যাটেরিয়াল আমার যেগুলো হচ্ছে ইমিডিয়েট ওয়াটার কন্টেন্ট বা এলওডি করতে বলে, কতটুকু অ্যামাউন্ট নিয়ে করতে বলে, বা কতটুকু অ্যামাউন্ট সাফিসিয়েন্ট ওয়াটার কন্টেন্ট করার জন্য, এগুলো বেশ কিছু চ্যালেঞ্জ আছে। তো এগুলো আসলে কেস বাই কেস হ্যান্ডেল করা উচিত। সো আমার মনে হয় আমরা অনেকটুকু টাইম নিয়ে হ্যাঁ ফেলছি। সো কোয়েশ্চন, আরো কিছু কোয়েশ্চন আছে, বাট আমার মনে হয় এত লম্বা সময় আজকে আর আমাদের নেওয়া ঠিক হবে না। অডিয়েন্সরা অনেকক্ষণ ধরে ধৈর্য ধরে আমাদেরকে শুনছেন। সো রিমেইনিং কোয়েশ্চন গুলো মেবি আমরা কিউএন এর কম্পাইল ডকুমেন্ট হিসেবে আমাদের গ্রুপে পোস্ট করে দেব। আমাদের এই যে আজকের যেই সেশনটা আছে, এটার রেকর্ডিংটা আমরা পোস্ট করে দিব, অ্যান্ড আমাদের যে স্লাইডও আমরা আমাদের গ্রুপে পোস্ট করে দিব। সো এরপরে আপনারা যারা অডিয়েন্স আছেন, কোনো যদি কোনো সম্পূরক কোয়েশ্চন থাকে, তাহলে আমাদের কমেন্ট করতে পারেন গ্রুপে। ওখানে আমরা ডিসকাস করতে পারি, ফার্দার ডিসকাস করতে পারি। ক্লারিফিকেশনের যদি কোনো কোনো কিছু জানার দরকার হয়, হ্যাঁ, সেক্ষেত্রে আমরা ওখানে ডিসকাস করতে পারি। সো আজকে যারা সেই প্রথম থেকে এখনো পর্যন্ত আছেন, সবাইকে থ্যাংক ইউ আমাদেরকে কোঅপারেট করার জন্য। বেসিক্যালি আপনারা যদি জয়েন না করেন, তাহলে তো আসলে এই ওয়েবিনারটা আসলে সাকসেসফুল হইতো না। হ্যাঁ, আমি দেখলাম যে যথেষ্ট একটা অ্যাক্টিভ ডিসকাশন ছিল আমাদের আজকের ওয়েবিনারে। সো থ্যাংক ইউ সবাইকে। আমি থ্যাংক ইউ দিব হচ্ছে শারমিনকে। শারমিন আমাদের প্রথম থেকে এটার ব্যাপারে খুবই আগ্রহী ছিল, অ্যান্ড অনেক কাজের মধ্যে, অফিসের অনেক চাপের মধ্যে স্লাইড প্রিপারেশন করে প্রেজেন্টেশনের জন্য আমাদের এখানে রেডি ছিল। প্রেজেন্ট করলো আমাদের টপিকটাকে বেশ সুন্দরভাবে, যে এক্সপ্লেন করলেন। তারপর হচ্ছে তাইফুজ্জামান। আমি আসলে খুবই অবাক হয়েছি যে তাইফুজ্জামান আমাকে বলেন নাই যে ওনার আজকে সাইটে অডিট ছিল, একটা রেগুলেটরি অডিট ছিল। সো রেগুলেটরি অডিট যদি থাকতো, মানে আছে, এটা যদি আমি জানতাম, তাহলে এই আজকের ওয়েবিনারটা আজকে আমি আসলে রাখতাম না, আমি চেঞ্জ করে অন্য দিন রাখতাম। সো বাট তারপরও তাইফুজ্জামান এত কিছু প্রেশারের মধ্যে, রেগুলেটরি অডিট ছিল, এত কিছুর মধ্যে উনি স্লাইড প্রিপেয়ার করে আমাকে দিছেন, অ্যান্ড ফাইনালি অডিট শেষ করে এবং উনি বাসায় এসে ওয়েবিনারে অ্যাটেন্ড করছেন, অ্যান্ড সবকিছু খুব সুন্দরভাবে এক্সপ্লেন করছেন। আসলে আমি আসলে সারপ্রাইজড যে এত কিছু প্রেশার নিয়ে করছেন। সো থ্যাংক ইউ তাইফুজ্জামান। এনজয় করছি। হ্যাঁ, থ্যাংক ইউ তাইফুজ্জামান। সো হোপফুলি আমরা আসলে কানেক্টেড থাকবো। যারা ফার্মা প্রফেশনাল আছেন আজকে জয়েন করছেন, সো ফার্মা জিএমপি ফোরামের মধ্যে অ্যাক্টিভলি আপনারা কমেন্ট করেন, ডিসকাশনে এঙ্গেজ হন, তাহলেই আসলে আমাদের একজন আরেকজনের কাছ থেকে শিখতে পারবো। হ্যাঁ, যে আমরা অনেক সময় দেখা যায় যেটা শিখি সেটা হয়তো কোনো কারণে হয়তো কারেক্ট নাও হইতে পারে। সো আরেকজনের সাথে যদি ডিসকাস করি, জিনিসটা ক্লিয়ার হবে, কারেক্ট হবে। সো
এইটাই হচ্ছে আসলে আমাদের এই গ্রুপের আসলে চাওয়া আর কি। হ্যাঁ, সো থ্যাংক ইউ। কমেন্ট সেকশনে হ্যাঁ, আমরা রেফারেন্স গুলো দিয়ে দিব। আমার রিকোয়েস্ট যেটা, যারা স্ট্যান্ডার্ড নিয়ে কাজ করে বা পার্চেজিং বা প্রিপারেশনের সাথে জড়িত, তারা যেন ইউএসপি, ইপি বা আসোর যে গাইডলাইন গুলো এটা একটু মানে গো থ্রু করে, তাহলে তাদের অনেক আন্ডারস্ট্যান্ডিং গুলো ক্লিয়ার হয়ে যাবে। আর মানে এটা কাজের কোয়ালিটিও বাড়াবে। রাহান ভাই। ওকে ওকে শারমিন, থ্যাংক ইউ। তাইফ, আপনি লাস্টে অডিয়েন্সের জন্য যদি কিছু বলতে চান। জাস্ট একটা সেন্টেন্সই বলবো, লেটস গ্রো টুগেদার। ওকে, আমিও বলবো লেটস গ্রো টুগেদার। তাহলে এই বলেই শেষ করছি। থ্যাংক ইউ শারমিন, থ্যাংক ইউ তাইফুজ্জামান, অ্যান্ড থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, থ্যাংক ইউ।